আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি প্রত্যেকে অনেক সুস্থ সুন্দর আছো। আজকে ক্লিপস টু ফেলের স্পেশাল এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু কষ্ট করে জানো। তো তোমাদের অনেক অনেক আগ্রহ নিয়ে ছিলা তোমরা যে ক্লিপস টু ফেলে একটা ক্লাস দেন, এবং এই ক্লাসটা কেন দিচ্ছি তার কারণটা তোমরা খুব ভালো করে জানো স্পষ্টভাবে। এই ক্লিপস টু ফেল থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেক প্রশ্ন আসে, এবং এইটা তোমরা কিভাবে আসলে পড়বা সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করো তোমাদের সাথে। তো তোমরা এই ক্লাসটা একটু সবাই শেয়ার করে দাও, তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের একটু কষ্ট করে মেনশন করে দাও, যেন সবাই মিলে আমরা ক্লাসটা করতে পারি, ঠিক আছে? এবং সবকিছু ঠিকঠাক আছে না একটু কষ্ট করে জানো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা একটু কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার করে দিও যেন সবাই মিলে ক্লাসটা দেখতে পারি, যেহেতু ক্লিপস টু ফেলের। এবং এখান থেকে ইংরেজি ডিফিকাল্ট কিছু কোয়েশ্চেন আসে, যেখানে তোমার ধরতে অসুবিধা হয়, বা গ্রামার আমরা অনেক পড়ি কিন্তু পড়ার পরেও অনেক সমস্যা কিন্তু থেকে যায়, যে আসলে প্রশ্ন দেখে আমরা ভয় পেয়ে যাই যে আসলে এই প্রশ্নটা কিভাবে আসলে সলভ করা উচিত বা কিভাবে সলভ করা যায়, ঠিক আছে? তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। সবকিছু যদি ঠিকঠাক থাকে আমরা শুরু করতে পারবো। ওকে, ফাইন। আমাদের সাথে অলরেডি অনেকেই আছো। আমাদের সাথে অলরেডি রিয়াদ সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। সুবা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। প্রথমেই একটু দিয়ে শুরু করি, সেটা হলো যে আসলে ক্লিপস টু ফেলে আসলে কিভাবে প্রশ্নগুলো আসে এটা একটু বলি। দেখো, আমরা যখন গ্রামার পড়ি গ্রামার থেকেই আসে, কিন্তু ধরতে অসুবিধা হয়। যতগুলা গ্রামার টপিক আছে, তুমি সেন্টেন্স থেকে শুরু করে সেন্টেন্স বলো, পার্টস অফ স্পিচ বলো, বা গ্রামার যত টপিক আছে সবগুলা মিলেই কিন্তু তোমার এই ক্লিপস টু ফেলে প্রশ্নগুলো থাকে। এখন তোমরা যে কাজটা করবা সেটা হলো যে ক্লিপস টু ফেলে মিনি টেস্ট কতগুলো আছে বুঝছো? এই ক্লিপস টু ফেলে কিছু মিনি টেস্ট আছে। কি আছে বলো? মিনি টেস্ট। কিছু মিনি টেস্ট আছে, 6টা মিনি টেস্ট আছে। তারপরে প্র্যাকটিস আছে, ঠিক আছে? প্র্যাকটিস আছে। এই প্র্যাকটিস এবং মিনি টেস্ট গুলা তোমরা খুব ভালো করে পড়বা, এবং সেটা আমি তোমাদেরকে পড়াই দিব যেন হচ্ছে তোমরা ইজিলি এটা তোমরা খুব ভালো করে পড়তে পারো, ঠিক আছে? আমি একটু কোশ্চেন প্যাটার্নে যাই। প্রথমেই ইংলিশ নিয়ে যেহেতু তোমাদের ভয়ের শেষ নাই, ইংলিশে অনেক ভয় তোমাদের, কিভাবে শেষ করবা? প্রথমত, গ্রামার থেকে যে প্রশ্নগুলো আসবে এখান থেকে কোনো ধরনের বাদ করা যাবে না, বা এখানে কোনো ভুল করা যাবে না। 100% তোমাকে গ্রামার থেকে প্রশ্ন আসলে তোমাকে পারতে হবে। এখন ভোকাবুলারি যেগুলো, সেগুলো হচ্ছে অনেকেরই প্রবলেম ফেস করতে হয়, কারণ মুখস্থ সবার থাকে না। কিন্তু গ্রামার থেকে প্রশ্ন আসলে তোমাকে অবশ্যই সলভ করতে হবে। তাহলে আমি ক্লাসে চলে যাই। আশা করি সবকিছু ঠিকঠাক আছে। ডান। চলো আমরা একটু দেখি। প্রথমেই কয়েকটা কোশ্চেন দিয়ে তোমাদেরকে বলি, তাহলে এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? প্রশ্নগুলো আমি একদম ডিরেক্টলি যে ক্লিপস টু ফেল যে বইটা আছে সেখান থেকেই নিয়ে আসছি মূলত। তোমরা তোমাদের বই যদি সামনে থাকে তাহলে আরো বেশি ভালো হবে, যেন হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারা যায়। কেমন দেখা যাচ্ছে নিশ্চয়ই? আচ্ছা, হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা একটু প্রবলেম সলভ যাই। প্রথমেই যে বিষয়টা দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হলো কোশ্চেন 1। আমি যতটুকু সময় তোমাদের হাত থেকে নিব ততটুকু সময় তুমি মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা, এবং তোমার সামনে খাতাটা নিয়ে বসো। খাতাটা নিয়ে বসবা, যে ব্যাখ্যাগুলো আমি তোমাদেরকে দিব সেটা একটু লেখার চেষ্টা করো। প্রথমেই এই প্রশ্নটা একটু খেয়াল করো, খুবই ট্রিকি একটা কোশ্চেন, এবং অর্থের মাধ্যমে এটা তোমার জানতে হবে। ক্যাপ্টেন হেনরি, একটু খেয়াল করো, ক্যাপ্টেন হেনরি ড্যাশ ক্রিপ্ট স্লোলি থ্রো দা আন্ডার ব্রাশ। এখন এটার অর্থ কি ভাই? আমি তো জানি না। এখন অর্থ তোমাকে একটু জানতে হবে, কারণ কিছু কিছু বাক্য আছে অর্থ সহকারে তোমাকে সেটাকে সমাধান করতে হবে। প্রথমে আসো, এখানে একটা শব্দ আসে, এটা হচ্ছে কি ক্রিপ্ট। ক্রিপ্ট মানে কি দেখো, আমি একটা একটু লিখি, সেটা হচ্ছে হামাগুড়ি। ক্রিপ্ট মানে হচ্ছে কি বলতো? হামাগুড়ি দেওয়া, ঠিক আছে? ক্রিপ্ট মানে হচ্ছে কি? হামাগুড়ি দেওয়া। একটু কষ্ট করে লিখবা। তারপরে আসো স্লোলি। এই স্লোলিতে কি? এই স্লোলি হচ্ছে ধীরে। এই স্লোলি হচ্ছে কি? ধীরে। তারপরে কি এখানে থ্রো। থ্রো মানে হচ্ছে মধ্য দিয়ে, হ্যাঁ, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া ইত্যাদি বোঝায়, মধ্য দিয়ে যাওয়া। আরেকটা হচ্ছে আন্ডার ব্রাশ। এখানে শব্দ দেখো, বলা হচ্ছে কি? আন্ডার আন্ডার ব্রাশ, ঠিক আছে? আন্ডার ব্রাশ। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হচ্ছে ঝুপঝাড়। এর বাংলা অর্থ কি? সেটা হচ্ছে ঝুপঝাড়। তোমরা একটু কষ্ট করে
খাতায় লেখার চেষ্টা করবা। কি বলতো? ঝোপঝাড়। তাহলে ক্যাপ্টেন হেনরি ড্যাশ ক্রিপ্ট স্লোলি থ্রো দ্য আন্ডারব্রাশ। তুমি যে কোনো ইউনিটে থাকো না কেন, তুমি বি ইউনিট, সি ইউনিট, এ ইউনিট, যে কোনো ইউনিটে থাকো না কেন, তোমার এই প্রশ্নগুলো একটু ভালো মতন মন দিয়ে বুঝতে হবে এবং অর্থ তোমাকে জানতে হবে। প্রত্যেকটা শব্দ ক্যাপ্টেন হেনরি ড্যাশ ক্রিপ্ট স্লোলি থ্রো দ্য আন্ডারব্রাশ, এখন কন্ডিশনটা বোঝো। বলা হচ্ছে তোমাকে যে এই ক্যাপ্টেন হেনরি হামাগুড়ি দিচ্ছে স্লোলি মানে ধীরভাবে বা ধীরে, থ্রো দ্য আন্ডারব্রাশ মানে ঝোপঝাড়ের মধ্য দিয়ে এই ক্যাপ্টেন হেনরি সে হচ্ছে স্লোলি মানে ধীরে ধীরে সে হচ্ছে হামাগুড়ি দিয়ে যাচ্ছে। এখন অপশন টেস্টে আছো, এখানে 4টা অপশন তোমাকে দেওয়া হচ্ছে। এখানে একটু খেয়াল করো, বিং রিমুভ ফ্রম দ্য এনিমি। আচ্ছা, দ্য এনিমি এটা কি আসলে? শত্রু। এনিমি মানে হচ্ছে শত্রু, মানে শত্রু কাছ থেকে দূরে থাকার জন্য। রিমুভ ফ্রম মানে হচ্ছে দূরবর্তী। রিমুভ ফ্রম মানে কি? সেটা হচ্ছে দূরবর্তী, অর্থাৎ শত্রু থেকে দূরে থাকার জন্য সে হামাগুড়ি দিয়ে স্লোলি যাচ্ছে। আমার কাছে মানে তোমার কাছে একটা কোশ্চেনটা হলো, যখন তুমি বিপদে পড়ছো বা যখন তোমার বিপদের একদম কাছাকাছি তোমার শত্রুপক্ষ এখানে আছে, তুমি কি ধরো দূরবর্তী মানে কি অনেক দূরে আছে, শত্রু যদি তোমার দূরে থাকে তাহলে কি তুমি হামাগুড়ি দেওয়ার কি তোমার দরকার আছে বা কোনো প্রয়োজন আছে? না। শত্রু যদি অনেক দূরে থাকে তাহলে তুমি যে কাজটা করবা সেটা হলো তুমি হেঁটে হেঁটেও যেতে পারো, তাই না? তুমি জুড়েও যেতে পারো, কিন্তু হামাগুড়ি দেওয়ার কি কোনো দরকার আছে? দরকার নাই। এখানে বলছে রিমুভ ফ্রম দা এনিমি, শত্রু থেকে দূরে থাকার জন্য। শত্রু থেকে দূরে থাকার জন্য হামাগুড়ি দেওয়া দরকার নেই, তাই না? কারণ সে তো অনেক দূরে, তুমি তো চাইলে হেঁটে হেঁটে যেতে পারো। তাহলে এটা আমার হবে না, এটা আমার হবে না। দ্বিতীয় আসো, অ্যাটেম্পটিং টু নট। দেখো, কখনোই নটের আগে টু বসে না, এটা হয় কি বলতো? নট টু। কখন কি হয়? নট টু বসে। একদম ক্লিয়ার, একদম সহজ, জাস্ট একটু বুঝতে হবে। কি বসে? নট টু বসে, কিন্তু টু নট কখনো বসে না। টু নট এনকাউন্টার বসে না, নট টু এনকাউন্টার হইতো। তার মানে এখানে এটা ভুল আছে, এই জন্য এটা বাদ। ঠিক আছে? প্রশ্নগুলো একটু দেখো, সকল গ্রামার থেকে আসতেছে মূলত। ট্রাইং টু অ্যাভয়েড দ্য এনিমি মানে শত্রু কাছ থেকে দূরে থাকার জন্য, মানে বিষয়টা হলো কি যে অ্যাভয়েড করার জন্য, অ্যাভয়েড করার জন্য সে হচ্ছে চেষ্টা করতেছে। তাহলে সঠিক উত্তর হিসেবে আমার সি নাম্বারটা আসবে। হ্যাঁ, এখন ডি নাম্বার কেন ভুল? নট ইনভলভিং হিমসেলফ। এখন কথা হচ্ছে শত্রুর সাথে তুমি তো ইনভলভ হবে না, তুমি তো এনকাউন্টার হতে পারো প্রতিপক্ষ, যেহেতু তুমি ইনভলভ শব্দটা ইউজ করা যাবে না, এখানে ইনভলভ শব্দটা ইউজ করা যাবে না। দ্যাটস ওয়াই এখানে এ নাম্বার ভুল, বি নাম্বার ভুল এবং ডি নাম্বার ভুল। তার মানে সঠিক উত্তর হচ্ছে এখানে সি নাম্বারটা। বুঝছো? একটু কষ্ট করে বলো, এটা কি ক্লিয়ার হয়েছে? মানে তোমরা যখন প্রশ্নগুলো পড়বা, গ্রামার থেকে থাকবে, কিছু অর্থ থাকবে, জাস্ট একটু মানে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে তোমার যে আসলে এখানে কি বোঝাচ্ছে। অর্থের দিক থেকে কিন্তু আমরা সি নাম্বারটা উত্তর পাইছি, যে ওই এনিমিকে অ্যাভয়েড করার জন্য সে চেষ্টা করতেছে। চেষ্টাটা কিভাবে করছে? স্লোলি ক্লিপড মানে হচ্ছে সে হামাগুড়ি দিয়ে যাচ্ছিল। বাকিগুলা কিন্তু হয় নাই, কারণ ইনভলভিং হবে না হিমসেলফ, তার নিজের সাথে তো ইনভলভ হয় না আসলে। সে শত্রুপক্ষের সাথে সে এনকাউন্টার করতে পারে, বিরুদ্ধ হতে পারে প্রতিপক্ষ যেহেতু, কিন্তু এখানে ইনভলভ হবে না, আর সে নিজেও এখানে আসলে অর্থবোধ ক্ষেত্রে আসে না। সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। আমাকে একটু কষ্ট করে বলতে হবে যে তোমরা কি এটা বুঝছো কিনা, একটু ক্লিয়ার ভাবে বুঝতে হবে এটা 100% ক্লিয়ার কিনা। এবং এই প্রশ্নের উত্তর দিয়েই কিন্তু আমি থেমে যাব না, তোমাকে আরেকটু এক্সপ্লেনেশন করব। দেখো, এখান থেকে যদি প্রশ্ন তোমার এইভাবে আসে, অর্থভেদেও আসতে পারে। আরেকটা জিনিস বলি, সেটা হলো রিমুভ ফ্রম। একটা শব্দ এখানে দেওয়া আছে রিমুভ ফ্রম মানে দূরবর্তী। এখন আসো তোমাকে কিছু লজিক শিখাই। লজিকটা হচ্ছে কি রকম? লজিকটা হচ্ছে যে কি কি শব্দগুলো আছে যাদের পরে সাধারণত ফ্রম বসে। মানে আমরা তো কিছুক্ষণ আগে এটা দেখলাম, তাই না, যে রিমুভের পরে কি বসে? ফ্রম বসে, প্রিপোজিশন। দেখো, গ্রামারের সাথে সাথে তুমি ভোকাবুলারিও শিখতে পারবা। রিমুভের পরে ফ্রম বসে, আর কি কি শব্দ আছে বলো? এখানে আরো কি শব্দ পড়ে, সেটা হচ্ছে অ্যাবস্টেন। অ্যাবস্টেনের পরে কি বসে? ফ্রম বসে, তাই না? ফ্রম বসে। আর কি শব্দ বসে? সেটা হচ্ছে ডাইভার্ট। এই ডাইভার্টের পরে কি বসে? ফ্রম বসে। এগুলো একটু মুখস্থ করতে হবে। তারপর আর কি শব্দ আছে? ডিসিস্ট। ডিসিস্টের পরে কি বসে? ফ্রম বসে, তাই না? তারপর আরো কি শব্দ আছে? যেমন ডিফারেন্ট। সেটা কি? ডিফারেন্ট। ডিফারেন্টের পরে কি বসে? ফ্রম বসে। ঠিক আছে? দেন তুমি আরো কি শব্দ লিখতে পারো, যেমন প্রিভেন্ট। প্রিভেন্টের পরে কি বসে? ফ্রম বসে। ঠিক আছে? সিজ। সিজের পরে কি বসে? ফ্রম বসে। তাহলে তুমি যখন আসলে গ্রামারটা পড়বা বা যে কোনো কোশ্চেন যখন তুমি পড়বা, ওইটার উপর ভিত্তি করে আরো বাকি কি কি শেখা যায় ওই 4টা অপশন থেকে তুমি চেষ্টা করবা। এইটা হচ্ছে একজন মানে ল্যাবোরিয়াস স্টুডেন্টের একটা গুণ বা অ্যাক্টিভ স্টুডেন্টের একটা গুণ, যে শুধু ওই প্রশ্ন পরেই থেমে থাকা যাবে না, সেখান থেকে আরো কিছু এক্সপ্লেনেশন আমাকে পড়তে হবে। তাহলে রিমোটের পরে ফ্রম বসে, অ্যাবস্টেনের পরে ফ্রম বসে, ঠিক না? ডাইভার্ট, ডিসিস, ডিফারেন্ট এন্ড সিজ এন্ড হচ্ছে প্রিভেন্ট, এই শব্দগুলোর পরে মূলত হচ্ছে আমাদের কি বসে? ফ্রম বসে।
ক্রিপ্ট অর্থ কি? ক্রিপ্ট অর্থ হচ্ছে হামাগুড়ি দেওয়া। ক্রিপ্ট অর্থ হচ্ছে হামাগুড়ি দেওয়া। হ্যাঁ, ক্রিপ্ট অর্থ হচ্ছে হামাগুড়ি দেওয়া, বুঝছো? ক্রিপ্ট অর্থ হচ্ছে হামাগুড়ি দেওয়া, ক্রিপ্ট। এটা একটু কষ্ট করে লিখে রাখলে ভালো হবে। প্রত্যেকটা বিষয় তোমরা একটু লিখে রাখবা, তাহলে সবচেয়ে বেশি সুবিধা হবে। কেমন? তাহলে প্রথম কোশ্চেনের মধ্যে আমরা অর্থভেদে জিনিসটা পাইছি। আরো অনেক প্রশ্ন আছে, একটু কষ্ট করে আমরা সবগুলো দেখবো, তাহলে সবার ক্লিয়ার একটা আইডিয়া চলে আসবে। ওকে, আশা করি এটা ক্লিয়ার। চলো আমরা আরেকটা প্রশ্ন চলে যাই। এই প্রথম প্রশ্ন আমাদের ক্লিয়ার হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নে আসো। এইভাবে করে প্রত্যেকটা বিষয় মিনিংগত ভাবে আমরা বোঝার চেষ্টা করবো, তাহলে আমাদের ক্লিয়ার একটা ধারণা চলে আসবে। দেখো, তন্ময় ওয়াজ ওয়ান, মনে রাখতে হবে এটা, যে ওয়ান যখন থাকবে, ওয়ান অফ দা, যদি কখনো এরকম না দেখো যে ওয়ান অফ দা, ঠিক আছে, ওয়ানের পরে এরকম একটা শব্দ যদি থাকে ওয়ান অফ দা, তাহলে তোমাকে চেষ্টা করতে হবে যে এই জায়গাতে সুপারলেটিভ একটা ফর্ম তোমাকে নিয়ে আসতে হবে। কি ফর্ম? সুপারলেটিভ। খাতার ভিতরে সুন্দর করে লিখবা, আমি অবশ্যই পরে চেক দিব। কেমন? ওয়ান অফ দা, এখানে একটা সুপারলেটিভ ফর্ম বসবে। এখন তুমি চারটা অপশন খেয়াল করো, তোমার গ্রামার থেকে প্রশ্ন আসতেছে, একটু সিরিয়াসলি ভাবে দেখো। তন্ময় ওয়াজ ওয়ান, তাহলে এখানে কি হবে? অফ দা, অফ দা, দেন সুপারলেটিভ যে ফর্মটা সেটা হবে। তাহলে ওয়ান অফ দা হ্যাপি, এখানে তো হ্যাপি হবে না, হবে? এটা তো সুপারলেটিভ না। সবচেয়ে বড় কথা হলো যে চাইল্ডস, এটা শব্দ কখনো বসে না, এইভাবে কখনো বসে না। এই চাইল্ডস বলতে কোনো শব্দ নাই, এটা বলতে কোনো শব্দ নাই। চাইল্ড, চাইল্ড যদি হয় সিঙ্গুলার, তাহলে প্লুরাল হচ্ছে চিলড্রেন। প্লুরাল কি? সেটা হচ্ছে চিলড্রেন। কিন্তু তুমি চাইল্ডস বসাতে পারবে না, তার মানে এটা হয় নাই, এটা কখনো কোনো শব্দই নাই, তার মানে এটা ক্রস, আগে থেকেই ক্রস। ঠিক আছে? দেন আসো, ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট চাইল্ড ইন দ্য ক্লাস। এখন প্রথম কথা হলো, যখন তুমি ওয়ান অফ দ্য সুপারলেটিভ ফর্মটা বসাবা, তখন এখানে নাউনটা হবে প্লুরাল। ঠিক আছে? এখানে নাউনটা কি হবে? প্লুরাল হবে। কিন্তু চাইল্ড তো প্লুরাল না, এটা তো সিঙ্গুলার। এই যে আমি লিখছি এখানে, এটা কি সিঙ্গুলার, তাহলে প্লুরাল হচ্ছে কি বলতো? চিলড্রেন। তাহলে এখানে চাইল্ড হবে না, দ্যাট মিনস এটাও কি ক্রস। চাইল্ড। এখন দেখো, তন্ময় ওয়াজ ওয়ান হইলো, এটা স্ট্রাকচার ভেবে দেই, কিন্তু ভুল হয়ে গেছে। এখানে কিন্তু ওয়ান অফ দা বসার কথা, যেখানে চাইল্ড বসছে। চাইল্ড হু ওয়াজ দা হ্যাপিয়েস্ট অফ অল দা ক্লাস, তার মানে এটা অতিরিক্ত তথ্য দিচ্ছে এখানে, তার মানে এটাও ভুল। তাহলে বাকি কোনটা রয়েছে? ডি নাম্বারটা, দ্য রাইট আনসার হচ্ছে এটা। ওয়ান অফ দা হ্যাপিয়েস্ট এর সুপারলেটিভ ফর্ম দেওয়া আছে, এখানে আছে চিলড্রেন, প্লুরাল, দ্যাটস ওয়াই দা আনসার ইজ ডি। ওকে, একটু সবাই বলো, এটা কি বুঝছো? ওকে ফাইন। তাহলে আমাদের রুলটা কি? রুলটা হচ্ছে ওয়ান অফ দা সুপারলেটিভ থাকবে, দেন হচ্ছে তুমি প্লুরাল যে নাউনটা আছে তুমি সেটা ইউজ করবা। কেমন? সেটা নাউনটা ইউজ করবা। আশা করি ক্লিয়ার। একটু কষ্ট করে বলো, সবাইকে এটা বুঝতে পারছো কি না? আমি একদম হুবহু তোমাদের ক্লিপস টোপেলে যে বইগুলা ছিল ওইখান থেকে প্রশ্নগুলা নিয়ে আসছি, একদম হুবহু, এখানে কোনো চেঞ্জ নাই। আর এই প্রশ্নগুলা পড়তে গিয়ে তোমরা এইভাবে করে ডিপলি একদম এক্সপ্লেনেশন সহ তোমরা পড়বা, দেখবা এখান থেকে প্রশ্ন আসে, হুবহু আসে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে আমার সিইউতে হুবহু প্রশ্ন আসে। তোমরা এটা খুব আগে থেকে খুব ভালো করে জানো। তাহলে রাইট আনসার হচ্ছে এখানে ডি নাম্বারটা। আই হোপ সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। কেমন? নাম্বার 3 তে আসো, একটু কষ্ট করে। নাম্বার 3 কি বলা হচ্ছে প্রিয় ভাই বোন? সেটা হলো, দেখো, ড্যাশ হি বিগেন টু মেক ফ্রেন্ডস মোর ইজিলি। আচ্ছা, এখন এই যে যে প্রশ্নটা আসছে, এটা মূলত হচ্ছে ড্যাংলিং মডিফায়ার থেকে আসছে। কোন জায়গা থেকে আসছে? সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। এখন তুমি আমাকে কোশ্চেন করবা, ভাই আপনি এটা সরাসরি বললেন যে এটা হচ্ছে একটা ড্যাংলিং মডিফায়ার, কিন্তু কিভাবে বুঝলেন? দেখো, ড্যাংলিং মডিফায়ারের দুইটা অংশ থাকে। কয়টা অংশ? দুইটা। ড্যাংলিং মডিফায়ারের কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। এখানে প্রথম অংশ, এখানে হচ্ছে দ্বিতীয় অংশ। হ্যাঁ, এখানে যিনি কাজটা করেন, যিনি এখানে কাজ করে, যিনি এখানে কাজ করেন, যিনি এখানে কাজ করে, সেই কর্ম বা হচ্ছে কর্তা যেটা, তারই এখানে সাবজেক্টটা বসে। মানে এখানে যিনি কাজ করবেন ওনার নামটাই এখানে থাকবে, সেটাকে আমরা ড্যাংলিং মডিফায়ার হিসেবে বলতে পারি। একটু খেয়াল করো, দ্বিতীয় অংশ দেখো, হি বিগেন টু মেক ফ্রেন্ডস মোর ইজিলি। আচ্ছা, যেহেতু এখানে হি আছে, তার মানে ব্যক্তি, তাই না? যদি এই জায়গায় ব্যক্তিবাচক হয়, তাহলে এখানেও ব্যক্তিবাচক হবে, হি, সি, দে ইত্যাদি। যদি বস্তুবাচক হয়, তাহলে এখানে ইট হবে। যেহেতু এখানে হি আছে, তার মানে এখানে যিনি বসবেন উনি অবশ্যই কোনো ব্যক্তি হবে। কি হবে? ব্যক্তি হবে। এখন দেখো, হ্যাভিং এন্টার্ড স্কুল ইন দ্য নিউ সিটি, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট। আচ্ছা, এখানে যখন আমি বাক্যটা এইভাবে লিখলাম, প্রেজেন্ট পার্টিসিপল যেটা, এখন এই জায়গায় একটু খেয়াল করো তো, ইট কেন আসবে? এখানে কি ইট আসবে? কারণ
হ্যাভিং এন্টার স্কুল, স্কুল আসলে কে প্রবেশ করেছিল? কোন একটা ব্যক্তি অবশ্যই প্রবেশ করেছিল। তাহলে এখানে ইটটা তো আসার কোনো দরকার আছে নাই। আর এটা এমনিতেই হবে না, কারণ দ্বিতীয় অংশ তো এখানে অলরেডি ফিল আপ করা আছে। এখানে ইট হওয়ার কোনো পসিবিলিটি নাই, বা এতটুকু হওয়ার কোনো ধরনের পসিবিলিটি নাই, কারণ দ্বিতীয় অংশ আমার ফিল আপ করা আছে, প্রথম অংশ ফিল আপ করতে হবে। এখানে তো দুইটা অংশ অলরেডি হয়ে গেছে, তার মানে এই নাম্বারটা ক্রস। কেমন? বিতে আসো, আফটার এন্টারিং দ্য নিউ স্কুল, তারপর দেখো আফটার এন্টারিং দ্য নিউ স্কুল, তাহলে নিউ স্কুলে এন্টারটা কে করছে? কোন একটা ব্যক্তি, তার মানে আমার সঠিক উত্তর হিসেবে আমরা কি নিতে পারি বলো? বি নাম্বারটা। এখন এটা কেন ভুল? when he had, দেখো এখানে হি আছে সাবজেক্ট, এখানে তো হি আছে, দুইটা একসাথে তো হয় না আসলে। মানে আমাদেরকে সংক্ষেপ করার জন্য বা ড্যাংলিং মডিফায়ার উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে এখানে যিনি কাজ করবেন তার প্রনাউনটা এখানে বসবে। তাহলে এখানে আবার বারবার পাস্ট পারফেক্ট টেন্সের যে মানে বেশি অতিরিক্ত তথ্য এখানে ব্যবহার করা হয়েছে। সো এটা আমাদের ভুল। আপন এন্টারিং ইনটু দা নিউ স্কুল। এখন কথা হচ্ছে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, ভাই ডি নাম্বারটা কেন ভুল হয়েছে? একটু খেয়াল করো, এন্টারিং, দেখো এন্টার, এই এন্টারের পরে নো প্রিপোজিশন, নো প্রিপোজিশন, কোনো প্রিপোজিশন বসে না। কথা বুঝছো? এন্টারের পরে কোনো প্রিপোজিশন বসে না যখন ওইটা দ্বারা প্রবেশ বুঝায়, ওইটা দ্বারা যখন কি বুঝাই? প্রবেশ বুঝাই, তখন এন্টারের পরে কোনো প্রিপোজিশন বসে না। কিন্তু এখানে তো ইনটু বসে আছে। এখন তো বিদ্যালয়ে প্রবেশ করা বা ক্লাসে প্রবেশ করা, সেক্ষেত্রে ইনটু তো কখনো বসবে না, ঠিক আছে? এখন আরেকটা কথা, ইনটু বসে কখন? ইনটু বসবে এন্টারের পরে, এন্টার প্লাস ইনটু বসবে যখন এই বাক্য দ্বারা বা এতটুকু দ্বারা চুক্তি বুঝাবে। কোন একটা কি বুঝাবে? চুক্তি বুঝাবে, তখন হচ্ছে আমরা এন্টার ইনটু বসাতে পারবো। কিন্তু এখানে তো আসলে কোনো চুক্তি বুঝাচ্ছে না, এখানে প্রবেশ করা অর্থ বুঝাচ্ছে। তাহলে প্রবেশ করা অর্থ বুঝে নো প্রিপোজিশন রিকোয়ার্ড অর নো প্রিপোজিশন নিডেড। ঠিক আছে, আশা করছি এটা 100% ক্লিয়ার। বি কেন হইলো এটা একবার বলেন। এই তো বললাম আফটার এন্টারিং দ্য নিউ স্কুল, এতটুকু আসলে কে প্রবেশ করছে? মানে কে এটা? ওই যে ব্যক্তি, এখানে তো হি দেওয়া আছে, তারা এন্টারিং ইনটু মানে বুঝতেই পারতো স্কুলে সে এন্টার করছে। ঠিক আছে, সবাই কি আনসার দিছো? সি, বাহ মাশাআল্লাহ। একটু কষ্ট করে বলো এটা কি বুঝতে পারছো কিনা, 100% ক্লিয়ার কিনা? একটু কষ্ট করে কমেন্টে জানাও 100% ক্লিয়ার কিনা। তোমাদেরকে পারতে হবে, পারতে হবে, মানে ভুল হলে সেটা সংশোধনের যোগ্য তোমরা আছো, বা ভর্তি পরীক্ষা আগে সেটা সংশোধন করতে হবে, কিন্তু ভর্তি পরীক্ষার হলে গিয়ে তোমাকে সে সংশোধন করার কোনো ওয়ে নাই। ঠিক আছে, সেক্ষেত্রে আগে থেকেই তোমাকে এগুলো পড়তে হবে এবং একটু ডিপলি মাইন্ড নিয়ে একটু স্ট্রাকচারালি তোমাকে প্রশ্নগুলো সলভ করতে হবে। ওকে, একটু কষ্ট করে বলো যে এটা, হ্যাঁ অবশ্যই নোট করবো, আমাকে একটু বলো এটা সবাই বুঝতে পারছো কি না? ক্লিয়ার? একটু কষ্ট করে বলতে হবে, নয়তো আমি বুঝতে পারবো না। হ্যাঁ, শিরিন মুনিয়া বলছে ক্লিয়ার, তারপর হচ্ছে মাহাম সানজিদা বলছে জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সি কেন হলো না বুঝাই দিচ্ছি। দেখো when he had, এখানে কি আছে বলো তো? হি আছে, তো এখানেও তো আমার হি আছে, তা দুইটা একসাথে তো দরকার নাই। আর সবচেয়ে বড় কথা হলো যে এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অতিরিক্ত তথ্য এখানে ব্যবহার করা হয়েছে, যেটা সেখানে দরকার ছিল না। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে ড্যাংলিং মডিফায়ারে তোমাদের তো ক্লাসে এখনো পড়ানো হয় নাই, তোমরা আগে যদি জেনে থাকো, ড্যাংলিং মডিফায়ারের উদ্দেশ্য হচ্ছে যেখানে দুইটা পার্ট থাকে এবং এইখানে যিনি কাজ করেন, যিনি কর্তা, যিনি কাজ করেন তারই প্রনাউনটা এখানে বসে। ধরো এইখানে যদি দেখা যাচ্ছে কোনো একটা বস্তু থাকতো, এই কাজটা কোনো একটা বস্তু করছে, তাহলে এখানে ইট, হি না বসে এখানে ইট বসতো। একটু পরে একটা প্রশ্ন আসতেছে, আমি আর একটু দেখাই, হয়তো এই প্রশ্নটাই থাকতে পারে, না একটু পরে একটা প্রশ্ন আসবে, ওইখানে একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। দেখো এখানে একটু খেয়াল করো, ইট ইজ ডিফিকাল্ট টু স্টপ, এটা খুবই কঠিন, টু স্টপ থামাইতে। হ্যাঁ, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু স্টপ, এটি খুবই কঠিন থামাইতে, দ্য কাল্টিভেশন, চাষাবাদ, অফ মারিজোনা, মানে এটা একটা ড্রাগ বা হচ্ছে একটা মাদক বলা যায়। ঠিক আছে, এই মারিজোনা মানে হচ্ছে একটা মাদক, মাদক মাদক দ্রব্য আর কি, বুঝছো? এটার এই হচ্ছে একটা মাদক দ্রব্য, মানে গাঁজা বলতে পারো আর কি। বিকজ, এখন একটু খেয়াল করো, বিকজ কখন বসে? কোন একটা কারণ নির্দেশ করতে। আমি যদি তোমাকে বলি যে বিকজ, যদি এরকম হয় যে বিকজ, এই বিকজের পরে, হ্যাঁ মানে কারণ নির্দেশ করা অর্থে বিকজটা আমরা ইউজ করি। তবে এটা একটা পার্ট আছে, পার্টটা কিরকম? পার্টটা হলো, একটু তোমাদেরকে বলি, পার্টটা হলো এরকম যে যখন তুমি এই কথাগুলি লিখে রাখো যে বিকজ, বিকজের পরে তুমি সরাসরি ক্লজ বসাবা। কি বসাবা? ক্লজ। আর ক্লজ মানে কি? ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব বসবে, মানে সাবজেক্ট ভার্ব সরাসরি যেটা। আর মাঝে মধ্যে দেখতে পারবা যে বিকজ অফ থাকে, যদি বিকজ থাকে তাহলে তুমি সেখানে ক্লজ বসাবা, মানে সাবজেক্ট ভার্ব বসাবা।
আর যদি বিকজ অফ থাকে তাহলে এখানে একটা ফ্রেজ বসে, কি বসে? ফ্রেজ, মানে শর্টকাট রুল আজকে, ফ্রেজ বসে। কেমন? পাশাপাশি ভাবে তুমি যদি আরো আসে, যেমন ধরো দো, দো অথবা কি অলদো, দো অথবা কি অলদো, এগুলোর উপরে কি বসে? ক্লজ বসে। একটু শর্টকাট লিখে নাও, ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব বসে। আরেকটা আছে কি, সেটা হচ্ছে ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ অথবা ড্যাসপাইট, অথবা ড্যাসপাইট, এগুলোর পরে কি বসে? ফ্রেজ বসে। এগুলোর পরে কি বসে? ফ্রেজ বসে। বুঝছো? তাহলে একটু কষ্ট করে লিখে রাখো, মানে প্রশ্ন ওইটা আসছে কিন্তু ওইটার মধ্যে করে আমি আর একটু ব্যাখ্যা পড়লাম যেন মাথায় এটা বেশিক্ষণ থাকে। বিকজের পরে ক্লজ বসে, ক্লজ মানে কি? সাবজেক্ট ভার্ব বসবে। বিকজের পরে অফ এর পরে ফ্রেজ বসে, ফ্রেজ মানে শব্দগুচ্ছ যেখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, দেয়ার ইজ নো ফাইনাইট ভার্ব, ঠিক আছে? দো অলদোর পরে ক্লজ বসে, ঠিক ওইটার মতোই। আর ইন স্পাইট অফ অথবা ড্যাসপাইট এর পরে ফ্রেজ বসে। ড্যাসপাইটের সাথে কিন্তু কখনো অফ বসে না, এটা একটু খেয়াল করবা, একটু খেয়াল করবা, কেমন? আচ্ছা চলো আমরা ওই কোয়েশ্চেনে দেখি, আশা করি এটা লিখছো তোমরা, একটু কষ্ট করে একটু দ্রুত লেখার চেষ্টা করবা, তাহলে ভালো হবে। দেখো এখানে যখন তুমি বিকজ দেখছো, বিকজ তার মানে তোমাকে চেষ্টা করতে হবে যে এইখানে আমাদের হচ্ছে একটা সাবজেক্ট একটা ভার্ব বসাতে হবে। এ নাম্বার আসো, ইট গ্রোস ভেরি কেয়ারলেসলি। কেয়ারলেসলি বলতে কোনো শব্দ নেই, বা কেয়ারলেসলি না, এটা কেয়ারফুল হওয়ার কথা ছিল। কেন? কারণ এই যে মাদকটা বা গাঁজা, এটা আসলে অটোমেটিক, মানে ছোট্ট অল্প পরিচর্যার মাধ্যমে বেড়ে ওঠে, মানে এটা আসলে থামাইতে পারবে না, কাল্টিভেশনটা চাষাবাদ হতেই থাকে এরকম অবস্থা, একটু তুমি যত্ন করলে এটা মানে অনেক চলে আসে। এখানে বলছে ইট গ্রোস ভেরি কেয়ারলেসলি, কেয়ারলেসলি বলতে কোনো কিছু নাই, তাহলে এটা বাদ হয়ে যাবে, কথা বুঝছো? অফ, এখন দেখো বিকজ এর পরে অফ বসছে, এখন বিকজ অফ ইটস গ্রোথ, বিকজ অফ এর পরে তো ক্লজ বসে না, বিকজ অফ এর পরে একটা ফ্রেজ বসে, তাহলে ইট ইজ গ্রো, এটা তো হচ্ছে না, কথা বুঝছো? বিকজ অফ, তাহলে ইট ইজ গ্রো, ইট ইজ মানে কি? ইট ইজ, এটা তো সাবজেক্ট ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্ব তো হয় না, বিকজ অফ এর পরে ফ্রেজ বসে, সেক্ষেত্রে বি নাম্বারটাও বাদ, এ নাম্বারটাও বাদ। এখন আসো, ইট গ্রোস, ইট গ্রোস ওয়েল উইথ লিটল কেয়ার, মানে অল্প পরিচর্যায় বা যত্নে সেটা বেড়ে ওঠে। হ্যাঁ, এটা ঠিক আছে, সঠিক উত্তর সি নাম্বারটা। এখন ডি নাম্বারটা কেন ভুল? ইট ডাজন্ট কেয়ার মাস টু গ্রো, সে তো নিজে নিজে চর্চা হতে পারে না বা পরিচর্যা করতে পারে না, তাকে পরিচর্যা করা হয়, সেক্ষেত্রে ইট ডাজন্ট কেয়ার মাস টু গ্রো, এটা সঠিকভাবে হবে না। সঠিক উত্তর হচ্ছে এখানে সি নাম্বারটা, বুঝছো? বাকিগুলো কেন ভুল হয়েছে? বিকজ ইট গ্রোস ভেরি কেয়ারলেসলি, কেয়ারলেসলি শব্দ নেই, এজন্য এটা বাদ। অফ এর পরে ফ্রেজ বসে, এখানে ইট ইজ আছে, মানে সাবজেক্ট ভার্ব হবে না, এবং সঠিক উত্তর এই সি নাম্বারটা হয়ে যাবে। আর ডি নাম্বারটা নিজে পরিচর্যা না, এটাকে পরিচর্যা করা হয়, সি হবে, রাইট আনসার সি হবে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার, ওকে ফাইন। এবং এখানে ইট আছে, ইটের পরে ভার্ব থাকলে এস বাই যুক্ত হয়, এটা আমরা সবাই জানি সিম্পলি, সো এখানে গ্রোস বসছে, সি নাম্বারটা হচ্ছে এখানে রাইট আনসার, ফাইন। আশা করি ক্লিয়ার, ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আসো। 4টা প্রশ্ন শেষ, এবং আশা করি টু দা পয়েন্টে সবাই বুঝতে পারছো। 20টা কোয়েশ্চেন সলভ করাবো, এই 20টা কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে তোমরা 100% বুঝতে পারবা। শুধু এই কোয়েশ্চেন না, এটার মধ্যে করে 1000টা প্রশ্ন আসলে তুমি পারবা, জাস্ট একটু মনোযোগটা তুমি আমাকে দাও, এতটুকু টাইম আমাকে দাও। দেখো কিভাবে প্রশ্নগুলো তুমি ধরবা পরীক্ষায়, এভাবে প্রশ্ন আসছে, এখন তুমি আনসার কিভাবে করবা? দ্য ফ্যাক্ট দ্যাট স্পেস এক্সপ্লোরেশন হ্যাজ ইনক্রিজড ড্রামাটিক্যালি ইন দ্য পাস্ট 30 ইয়ার্স। মাঝে মধ্যে দেখবা যে বাক্য অনেক বড় আসে, এই অনেক বড় বাক্য তোমার আসলে এত সময় দিয়ে প্রত্যেকটা শব্দ পড়ার সময় থাকে না, তখন কি কাজটা করতে হবে? ওই যে বললাম প্র্যাকটিস, প্র্যাকটিসের মাধ্যমে তুমি মানে প্রথমেই ধরতে পারবা যে আসলে এটা মানে এই প্রশ্নের সলভটা কিভাবে আসবে। দেখো দ্য ফ্যাক্ট, যেহেতু এখানে একটা দ্যাট আছে, তাই না? যেহেতু এটা একটা দ্যাট আছে, তার মানে এই অংশটুকু, এই দ্য ফ্যাক্ট, এই দ্য ফ্যাক্টের একটা ভার্ব আমার দরকার। দ্য ফ্যাক্ট এটা সাবজেক্ট, দ্য ফ্যাক্ট হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে একটা ভার্ব প্রয়োজন। এখন এই ভার্বটা এই 4টা অপশনে কোথায় আছে? বাকিগুলো পড়া দরকার নেই, এখানে সব স্পেস এক্সপ্লোরেশন, এই যে ভার্ব আমার দেওয়া আছে, কিন্তু দ্য ফ্যাক্টের ভার্ব কিন্তু এখানে নেই। এই দ্য ফ্যাক্টের ভার্ব হবে এই 4টা অপশনের ভিতরে। এখন দেখো দ্য ফ্যাক্টের ভার্ব কোথায় কোথায় আছে? এই যে ইজ একটা ভার্ব, ওকে, ইন্ডিকেটস একটা ভার্ব, ঠিক আছে, এটা কি ভার্ব? সি কি হাউ কি একটা ভার্ব না, তার মানে প্রথম চান্সে সি নাম্বারটা ক্রস, কথা বোঝা গেল? সি নাম্বারে ক্রস, তাহলে বাকি 3টা ভার্ব আছে, একটা হচ্ছে এ নাম্বারে, আর একটা বি তে, এবং একটা ডি তে। এখন তোমার প্রশ্ন হচ্ছে, এটা একটু ক্রস করার চেষ্টা করি। ইজ অ্যান এভিডেন্স, এভিডেন্স একটা আনকাউন্টেবল নাউন, বোঝা বুঝছো? এভিডেন্স হচ্ছে একটা কি? আনকাউন্টেবল নাউন। তাহলে যদি এটা আনকাউন্টেবল নাউনের হয়,
তোমাদেরকে বলছিলাম যে আনকাউন্টেবল নাউনের আগে কখনোই এ অথবা এন বসে না, বসে না, তার মানে এখানে এন বসছে না, এই জন্য এটা বাদ হয়ে গেল। ক্লিয়ার? ওকে, বি নাম্বার আসো। দ্য ফ্যাক্ট ইন্ডিকেটস, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ভার্বের সাথে এস যুক্ত হবে। ইন্ডিকেটস দ্যাট উই আর ভেরি এগার টু লার্ন অল উই ক্যান অ্যাবাউট আওয়ার সোলার সিস্টেম। এখন এটা সঠিক উত্তর কিনা আমরা আরেকটু যাচাই করে আসি। সি নাম্বারটা ভুল হয়েছিল, ডি নাম্বার আসো। ইজ পয়েন্টিং টু এভিডেন্স অফ আওয়ার ইন্টেনশন টু নো এ লট অফ মোর অ্যাবাউট, অনেক বেশি। বারবোস, এটা হচ্ছে একটা বারবোস। বারবোস মানে হচ্ছে কি জানো, সেটা হচ্ছে অতিরিক্ত শব্দ দিয়ে একটা বাক্য বিশ্লেষণ করা যেখানে সেগুলো প্রয়োজন ছিল না, তার মানে এটা বারবোস, এটা বেশি মানে অতিরিক্ত তথ্য দিয়ে ভরা। সঠিক উত্তর হচ্ছে এখানে বি নাম্বারটা। ক্লিয়ার? একটু কষ্ট করে জানাইতে হবে 100% ক্লিয়ার কিনা, একটু কষ্ট করে জানাও যে এই প্রশ্নটা 100% ক্লিয়ার হয়েছে কি না, 100% ক্লিয়ার কিনা, একটু কষ্ট করে জানাও। ওকে, ঠিক আছে। তো সঠিক উত্তর হিসেবে আমরা পাইছি কি, ইন্ডিকেটস দ্যাট আর ভেরি এগার টু, এটা হচ্ছে এখানে রাইট আনসার। ওকে, ডান। নেক্সট কোয়েশ্চেনে আসি তাহলে আমরা। নাম্বার 6 এ আসো। কিভাবে প্রশ্নগুলো আসলে সলভ করা যায় একটু ট্রিকি নিয়ে যাও। মেনি অফ দ্য ইন্টারন্যাশনাল প্রবলেমস উই আর, এখন দেখো এখানে মাঝখানে একটা কিছু হওয়ার কথা ছিল। ধরো এখানে যদি দ্যাট থাকতো, এখানে মাঝখানে কিন্তু কিছু নাই। মেনি অফ দ্য ইন্টারন্যাশনাল প্রবলেমস, আচ্ছা ইন্টারন্যাশনাল প্রবলেমস, এই প্রবলেমসটা যদি এখানে সাবজেক্ট হয়, ধরো এটা যদি একটা এখানে সাবজেক্ট হয়, এটার ভার্বটা কোথায় আছে? এই প্রবলেমস এর ভার্ব কোথায়? উই এর ভার্ব এখানে আছে, উই আর। ওকে ফাইন, কিন্তু প্রবলেমস এর ভার্বটা কোথায় খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে উইটার মতোই জাস্ট এখানে মাঝখানে দ্যাটটা আর কি বসে নাই। প্রবলেমস এখানে এখন তুমি বের করো, প্রবলেম যেহেতু প্লুরাল, তাহলে প্লুরাল ভার্বটা বের করো। এই লিঙ্গুইস্টিক কি এটা কি ভার্ব? না, এটা প্রথম চান্সেই বাদ হয়ে যাবে। এখন আরটাও প্লুরাল ভার্ব এবং আরটাও প্লুরাল ভার্ব। এখন লেগস, দেখো তো এই যে লেগস যে কথাটা আছে, এটা কি হচ্ছে প্লুরাল ভার্ব, এটা তো সিঙ্গুলার, তাই না? তাহলে সেক্ষেত্রে এই যে লেগস শব্দটা কি আমি নিতে পারবো না, মানে এটা তো আমার নেওয়া প্রয়োজন নেই। তাহলে আমার হয় বি হবে নয়তো সি হবে। এখন আসো এখানে আসলে কোনটা সঠিক হয়। আর দ্য রেজাল্ট অফ মিস আন্ডারস্ট্যান্ডিংস আর বিকজ, দেখো কখনোই এই যে আমাদের যে বি ভার্ব গুলো আছে এগুলোর পর আবার বিকজ সরাসরি আসবে না, মানে আর বিকজ অফ নট আন্ডারস্ট্যান্ডিং দ্যামসেলভস। সবচেয়ে বড় কথা হলো এই যেখানে একটা দ্যামসেলফ আছে, এখন আমরা দ্যামসেলফ কোথায় বসাই আমাকে বলো। এই যে দ্যামসেলফ শব্দটা কেন বসাই জানো? যখন সাবজেক্ট হিসেবে দে থাকে, সাবজেক্ট হিসেবে কি থাকে? দে থাকে। এই বাক্যের মধ্যে এমন কোথায় আছে আমাকে বুঝাও যে এখানে দে শব্দটা আছে। নাম্বার 6 এ কোন জায়গায় আছে আমার দে আছে? দে কি আছে? তো দে না থাকলে আমি কিভাবে দ্যামসেলফ বসাবো? কোনো ওয়ে আছে? কোনো ওয়ে নাই। সেক্ষেত্রে আমার এই সি নাম্বারটা বাদ। সঠিক হলো কোনটা? বি। এই তো, আশা করি বুঝছো, আশা করি ক্লিয়ারলি এটা বুঝতে পারছো। সঠিক উত্তর হচ্ছে এখানে বি নাম্বারটা, সঠিক উত্তর হচ্ছে এখানে বি নাম্বারটা। ওকে, হ্যাঁ বি নাম্বারটা হচ্ছে রাইট আনসার। চলো আমরা 7 এ যাই। 7 এ কি বলছে? এটা খুবই সহজ একটা প্রশ্ন। মিস্টার রোভার্স ইজ এ নোটেড কেমিস্ট, মানে সে একজন কেমিস্ট, ঠিক আছে? কেমিস্ট পাশাপাশি ভাবে আর কি হতে পারে, মানে সাথে সাথে সে এটাও হয়। অনেকে আছেন এরকম যে সে একজন ডাক্তার আবার আবার হচ্ছে শিক্ষকও আছে, মানে সে একজন ডাক্তারও আবার শিক্ষক, সে একজন ইঞ্জিনিয়ার এবং সে হচ্ছে একটা বিজনেসম্যান, মানে পেশাগতভাবে মানুষ দুইটা তিনটা হতে পারে। ওই কথাটা এখানে বলছে যে মিস্টার রবার্টস ইজ এ নোটেড কেমিস্ট, সে একজন নোটেড কেমিস্ট, পাশাপাশি ভাবে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান ইফেক্টিভ টিচার, সে একজন টিচার। তার মানে এখানে সঠিক উত্তর যেটা আমরা পাচ্ছি সেটা হলো আমাদের এখানে এ নাম্বারটা। এখন তোমার প্রশ্ন, ভাই বি সি ডি কেন ভুল একটু বলবেন না? and to a very efficient teacher, and to মানে and এর পরে to a very, এটা তো হয় না আসলে, মানে কোনো বাক্য বলো বা অর্থ দিক থেকে এটা হয় না, বি নাম্বারটা হবে না। এখন রোবার্টস ইজ এ নোটেড কেমিস্ট, সে একজন কেমিস্ট, বাট হি টিচেস ভেরি গুড ইন এডিশন। বাট দিছে এখানে, ভালো কথা। হি টিচেস, টিচেসটা কি এখানে? টিচেসটা হচ্ছে একটা ভার্ব, এই টিচেসটা হচ্ছে একটা কি ভার্ব। তো ভার্বকে মডিফাই করার জন্য কাকে লাগবে? ভার্বকে মডিফাই করার জন্য লাগবে হচ্ছে অ্যাডভার্ব। কি লাগবে? অ্যাডভার্ব লাগবে। তাহলে এখানে যে গুড, এই গুড তো এখানে অ্যাডভার্ব না, এখানে তুমি ওয়েল দিতে পারতা, এখানে তুমি ওয়েল ইউজ করতে পারতা অ্যাডভার্ব হিসেবে, সেক্ষেত্রে মোটামুটি একটু নেওয়া যেত, কিন্তু এখানে গুড আছে, সো সি নাম্বারটাও এখানে ভুল। এখন এটা কেন ভুল
সারাটা জীবন মনে রাখবা যে হাউএভার যে শব্দটা আছে, হাউএভার, এই হাউএভার শব্দটা কোথায় বসে? এই হাউএভার শব্দটা বসে বাক্যের শুরুতে। ধরো এই বাক্যটা টোটালি শেষ, যেমন এখানে ফুল স্টপ আছে, এই বাক্যটা এইখানে যদি ফুল স্টপ থাকতো তাহলে তুমি হাউএভার দিয়ে নতুন আরেকটা বাক্য তুমি স্টার্ট করতে পারতা। কিন্তু যেহেতু এখানে বাক্য শেষ হয় নাই, এখানে বাক্য অপরিপূর্ণ, সেক্ষেত্রে হাউএভার তুমি ইউজ করতে পারবা না। এই জন্য এটাও ভুল। রাইট আনসার হচ্ছে কোনটা? এই নাম্বারটা। ঠিক আছে, এই নাম্বার হচ্ছে এখানে রাইট আনসার। একটু কষ্ট করে প্রশ্নগুলা যদি বুঝে থাকো দেখবা যে খুবই ইজি লাগতেছে, এবং এই প্রশ্নগুলো তোমার পরীক্ষায় যদি আসে এটার মধ্যে করো হিউজ কোয়েশ্চেন তুমি আনসার করতে পারবা ইজিলিতে। ওকে, ডান। নাম্বার 8 আসো। নাম্বার 8 তোমাকে কি বলছে দেখো, একটু খেয়াল করে। এটা অর্থের দিক থেকে পজিশন অনুসারে তোমাকে আনসার করতে হবে। পাবলিক টেলিভিশন, দুইটা টেলিভিশনের এখানে কথা বলছে। একটা হচ্ছে পাবলিক টেলিভিশন স্টেশনস আর ডিফারেন্ট ফ্রম, ওই যে একটু আগে আমরা বলছিলাম না ডিফারেন্টের পরে কি বসে, মানে পার্থক্য বুঝাতে ফ্রম বসে, ডিফারেন্ট ফ্রম, ডাইভার্ট ফ্রম, ডিসিস ফ্রম, ঠিক আছে, ড্যাসপায়ার ফ্রম বসে, মানে ফ্রম প্রিপোজিশন বসে। ফ্রম কমার্শিয়াল স্টেশন, তার মানে পাবলিক টেলিভিশন স্টেশনস এর সাথে কমার্শিয়াল স্টেশনস এর একটা পার্থক্য করতে বলছে। কেন পার্থক্যটা হয়, কিভাবে পার্থক্যটা হয়, সেটা হলো বিকজ, মানে কারণ। এই যে বিকজ, কারণ, তারপর কি বসবে ক্লজ, দে রিসিভ। হ্যাঁ ঠিক আছে, কিন্তু অর্থের দিক থেকে এটা ঠিক থাকবে না। বিকজ দে রিসিভ মানি ডিফারেন্টলি অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ শোস। বলতেছে যে তুমি কি পাবলিক টেলিভিশন এবং হচ্ছে কমার্শিয়াল টেলিভিশন স্টেশন গুলাকে কিভাবে আসলে পার্থক্য করবা। পার্থক্যটা কি এরকম যে তাদের টাকা পয়সা গ্রহণ করার কোনো পার্থক্য আছে? কেউ বিকাশে টাকা নিচ্ছে, কেউ হ্যান্ডে টাকা নিচ্ছে, এটার কারণে কি তাদের কমার্শিয়াল যে বিষয়টা এটা কি পার্থক্য হইতে পারে? এটা পার্থক্য হইতে পারে না। কথা বুঝছো? মানে দুইজনের পার্থক্য ওই টাকা কি ওয়েতে নিচ্ছে এটার কারণেই এটা পার্থক্য হতে পারে না। তাহলে এটা আমাদের সঠিক উত্তর হিসেবে আসবে না, এটা বাদ দাও। ফর মানি অ্যান্ড প্রোগ্রাম টাইপস, মানে টাকা পয়সার জন্য এবং প্রোগ্রামের টাইপসের জন্য হয় না, এটাও হবে না। অর্থের দিক থেকে একটু আসো। ইন দ্য এরিয়াস অফ ফান্ডিং অ্যান্ড প্রোগ্রামিং, মানে ফান্ডিং এর এখানে একটা বিষয় থাকে, যেখানে পাবলিক টেলিভিশনের এবং কমার্শিয়াল টেলিভিশনের যে বা স্টেশনের এই যে বিষয়টা থাকে সেটা হলো ফান্ডিং, একটা পার্থক্য থাকে। কেমন? রাইট আনসার হচ্ছে এইটা। এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাই এইটা কেন ভুল? বিকজ দ্য ফর্মার রিসিভস মানি অ্যান্ড হ্যাজ প্রোগ্রামস ডিফারেন্টলি। তোমার কাছে কোয়েশ্চেন, ডিফারেন্টলি যদি একটা অ্যাডভার হিসেবে কাজ করে, তো এটা কাকে মডিফাই করতেছে আসলে? এই ডিফারেন্টলিটা কাকে মডিফাই করছে? এখানে তো কোনো মডিফাই করার কিছু নাই, সেক্ষেত্রে ডি নাম্বারটা ভুল হয়ে যাবে। রাইট আনসার হচ্ছে ইন দ্য এরিয়াস অফ ফান্ডিং অ্যান্ড প্রোগ্রামিং, মানে ফান্ডিং কথাটা বেশি আসবে। কথা বুঝছো? ওকে ভাই, একটু স্লো থাকেন। আমি কি খুব মানে বেশি যাচ্ছি? আমাদের সাথে আফিয়া জাহান আছে, সি নাম্বার আনসার করেছে। নাবিলা তাসনিম ডি নাম্বার আনসার করেছে। ও মাই গড, দ্য রাইট আনসার হবে সি নাম্বারটা ভাইয়া। তারপর হচ্ছে সাইদা সি নাম্বারটা, জামিয়া ইসলাম সি নাম্বার, ইসরাত জাহান সি নাম্বার আনসার করে, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমাদের সাথে আর কে কে আছে? সামিয়া আওয়াল, সুজানা সি নাম্বারটা, সাইমন বিনতে মামুন ডি নাম্বারটা হবে না, সঠিক উত্তর হবে সি নাম্বারটা। বিকজ দ্য ফর্মার রিসিভস মানি অ্যান্ড হ্যাজ প্রোগ্রামস ডিফারেন্টলি ফ্রম দ্য লেটার, এটা অতিরিক্ত, প্লাস এখানে প্রসঙ্গ আসছে না। ওকে ফাইন, দ্য রাইট আনসার হচ্ছে এখানে সি নাম্বারটা। ঠিক আছে, ইন দ্য এরিয়াস অফ ফান্ডিং এন্ড প্রোগ্রামিং। ওকে ফাইন, দেন এখানে দুইটা বিষয় সেম হয়েছে। দেখো ফান্ডিং, দেখো ফান্ডিং এবং কি প্রোগ্রামিং, মানে আমরা যে প্যারালিজম যখন পড়ি, আমরা প্যারালিজম তখন সেম থাকে, এই পাশে যা ওই পাশে তাই থাকে, ওই ক্ষেত্রে এটা ইউজ করা হয়েছে আর কি, বুঝছো? ওইটাও তুমি নিতে পারো। এন্ড দেন নাম্বার 9 আসো, কি বলছে এখানে? নাম্বার 9 বলছে ম্যানুফ্যাকচারার্স অফেন স্যাক্রিফাইস কোয়ালিটি, মানে ম্যানুফ্যাকচারার্স অফেন স্যাক্রিফাইস কোয়ালিটি ড্যাশ ফর এ লার্জার প্রফিট মার্জিন ইন প্লেস অফ টু। আমি একটু ক্রস করার চেষ্টা করি যে কোনটা ভুল আসলে। এখানে দেখো অফ টু একসাথে বসবে না, মানে এটা বসানো যায় না। এখানে বলছে ইন প্লেস অফ টু, এই দুইটা একসাথে, এই জন্য এটা প্রথম চান্সেই বাদ দিয়ে দিলাম। এখানে একটু আসো, কেন ভুল? টু গেইন মোর কোয়ালিটিস অফ মানি। এখন এই মানিটা কি? মানিটা হচ্ছে ইউএন, মানে আনকাউন্টেবল নাউন। এই মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, দ্যাটস ওয়াই তুমি তো এখানে কোয়ালিটিস বসাতে পারবো না। পারবা? মানে কোয়ালিটিস অফ মানি, যেহেতু মানি আনকাউন্টেবল, সেটা তো কখনো প্লুরাল কোনো কিছু নিয়ে আসতে পারবে না, সেক্ষেত্রে এটা এখানে আমার ভুল হয়ে গেল। এন ইনস্টেড অফ বসে, মানে
যখন আমরা কোনো কিছু পরিবর্তে বা এরকম ব্যবহার করি তখন অফ ইউজ করা যায়, যে অ্যান্ড ইনস্টেড অফ আর্ন এ বিগার অ্যামাউন্ট অফ প্রফিট। তাহলে এটা আমাদের এখানে ভুল হয়ে যাচ্ছে। রাইট আনসার হচ্ছে কোনটা? এ নাম্বারটা, ফর এ লার্জার প্রফিট মার্জিন, মানে আরো বেশি বেশি প্রফিট করার জন্য মূলত আমাদেরকে এই জিনিসটাকে কি করতে হয়? কোয়ালিটি স্যাক্রিফাইস করতে হয়। বুঝছো ভাই? বইয়ের কত নম্বর পেজ একটু পরে হয়তো, আমি এক্স্যাক্টলি জানি না, যদি এখানে শো করে, কিছুক্ষণ আগে মনে হয় শো করেছিল 300+ এরকম মনে হয় পেজ হতে পারে। ওকে, এটা তাহলে ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? 100% ক্লিয়ার তো নাকি? তাহলে একটু এইভাবে পড়বা, প্র্যাকটিস করবা, দেখবা যে হুবহু প্রশ্ন আসে এখান থেকে। অনেক প্রশ্ন আসছে প্রিভিয়াস এর কোশ্চেন যখন পড়বা দেখবা যে ক্লিপস টোফেল থেকে অনেক প্রশ্ন আসছে, এবং এটা অনেক কঠিন। আমরা মনে করি যে অনেক কঠিন, পারা যাবে না, মানে ধরা ছোঁয়ার বাইরে একদম, মানে বইটা টাচই করবো না। টাচ করলে মনে হয় যে হাতটা পুড়ে নিয়ে যায়, কিন্তু না, তুমি গ্রামার যদি পারো, অর্থবোধক একটা সেন্স তোমার থাকে, তুমি ইজিলি আনসার করতে পারবে এই শব্দগুলা। হ্যাঁ, দেখো এইখানে এখানে জিনিসটা কি বলছে? অটোমোবাইল প্রোডাকশন ইন দা ইউনাইটেড স্টেটস। এখন মনে রাখবা, একটা বাক্য যখন অনেক বড় হয়, মানে অনেক বড় যখন হয়, তখন প্রিপোজিশনের আগ পর্যন্ত যা থাকে সেটা ওই বাক্যের সাবজেক্ট। আমি আবারও বলছি, যদি কোনো একটা বাক্য, এই যে এত বড় একটা বাক্য হইছে, এখানে সাবজেক্টটা কোথায় ধরবা কিভাবে? তখন দেখবা প্রিপোজিশন কোথায় আছে। এ দেখো প্রিপোজিশন কোথায় আছে, দেখছো যে ইন একটা প্রিপোজিশন, তার আগের অংশটুকু হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে প্রোডাকশন যদি তুমি সাবজেক্ট হিসেবে ধরো, প্রোডাকশন, তাহলে এই প্রোডাকশনটা কি? সিঙ্গুলার না? এখানে প্রোডাকশন যদি সাবজেক্ট হিসেবে ধরো, বা অটোমোবাইল প্রোডাকশন, হ্যাঁ, তাহলে এটা কি সিঙ্গুলার কিনা বলো? এটা সিঙ্গুলার, তাই না? যদি এটা সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হতে হবে। তো এখানে কি হ্যাভটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই সেটা প্লুরাল, এই জন্য এটা বাদ। এই আরটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল, তাহলে এটা বাদ। তাহলে বাকি রয়েছে দুইটা। কয়টা বাকি হয়েছে? দুইটা। তোমার দুইটা কিন্তু শেষ। এখন আসো, হ্যাজ বিন রেদার ইরেটিক রিসেন্টলি নাকি হ্যাজ বিন ইরাটিক্যালি লিটলি? এখানে দুইটা কি একসাথে বসে এইভাবে এখানে বসবে না। ইরাটিক্যালি লিটলি এটা আসলে বসবে না, দুইটা একসাথে বসে না, এটা এইভাবে বসে না। সেক্ষেত্রে আমার এই সি নাম্বারটা ভুল। তাহলে বাকি রইল কি? বি। তাহলে ভর্তি পরীক্ষায় যখন তুমি দেখবা যে আসলে প্রশ্নগুলা এমন ভাবে আসছে যে অপশনগুলো প্রায় সেম মনে হচ্ছে, তখন তুমি একদম শুকনো ধারণা নিয়ে, জাস্ট তোমার গ্রামার যে একটা নলেজ যদি থাকে, তুমি এটা কিভাবে ধরছো? এই যে এটা সাবজেক্ট, প্রোডাকশন সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী বার বসে কোথায়, তাহলে হ্যাপটা প্রথম চান্সে মাথা থেকে বের করে ফেলছে, যেটা কখনো হবে না, কারণ এটা সিঙ্গুলার, এটা প্লোরাল হবে না। সিঙ্গুলার দুইটাই আছে, কিন্তু এখানে আবার ঝামেলা করে বলছে ইরাটিক্যালি লিটলি দুইটা একসাথে বসবে না, অ্যালয় যুক্ত শব্দটা, এটা আমার হয় না। সেক্ষেত্রে রাইট আনসার হচ্ছে এখানে কোনটা? বি। সহজ নাই, কঠিন, একটু বুঝে বুঝে পড়তে হবে, তাহলেই পারবা। হ্যাঁ, টেনশনের কারণ নেই, আমি আরো ক্লাসগুলো দিব তোমাদেরকে, ঠিক আছে? এখানে আসো, সেম, নো ডিফারেন্স, এ মেজর প্রবলেম ইন দা কনস্ট্রাকশন অফ নিউ বিল্ডিংস। এখন তোমার কথা হচ্ছে যে ভাই এখানে সাবজেক্ট কোনটা? দেখো এখানে সাবজেক্ট কোনটা হবে, এখানে সাবজেক্টে কোনটা হবে দেখো। এ মেজর প্রবলেম ইন দা কনস্ট্রাকশন অফ নিউ বিল্ডিং, দেখো তো এই যে এখানে ইন আছে কিনা? তাহলে বাকি যে এই যে প্রথম যে অংশটা, এইটাই হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, এটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। তাহলে এই মেজর প্রবলেম এখন তুমি একটু বের করো, যেহেতু এটা সিঙ্গুলার তাহলে এখানে ভার্বটা সিঙ্গুলার হবে। ইজ দ্যাট নাকি ইজ দে, ইজ বিকজ, ইজ ডিপেন্ডেন্ট অন। এখন প্রথম অপশন আসো, ইজ দ্যাট, এটা রাখো, সঠিক হতে পারে। বি নাম্বারটা কেন বল? এই যে ইজ, তারপরে এখানে কি আছে বলতো? দে। যখন অক্সিলারি ভার্বের পরে আমি সাবজেক্টটা বসাইতে যাব, তখন তাকে ইন্ডিকেট করে এখানে লাগতে হবে। এখানে দে মানে একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। এ মেজর প্রবলেম, এটা কি কোনো একটা ব্যক্তি? অথবা দ্য কনস্ট্রাকশন অফ নিউ বিল্ডিংস, এটা কি কোনো একটা ব্যক্তি? সো তুমি এখানে দে কেন বসাবা? মানে যদি আমরা এইভাবে চিন্তা করি তাহলে এখানে দে বসার কোনো চান্স নাই, সেক্ষেত্রে এটা বাদ। কথা বুঝছো? ইজ দে হবে না, কারণ দে এর কোনো ধরনের স্ট্রাকচার বা কোনো অর্থ এখানে নাই। ইজ বিকজ মানে হয় কারণ, এটা তো অর্থবোধক ক্ষেত্রেই ভুল। ইজ বিকজ কখনো হবে না, বাকিগুলো তোমাকে পড়তে হইলো না, এখানেই তোমার বাদ হয়ে যাচ্ছে। ইজ ডিপেন্ডেন্ট অন, এটা নির্ভরশীল, এটা হয় নির্ভরশীল। এ মেজর প্রবলেম, এটা নির্ভরশীল কোনো কিছু হইলো, মানে যদি বলি সমস্যাটা নির্ভরশীল, এ মেজর প্রবলেম ইজ ডিপেন্ড অন, এই গুরুতর সমস্যাটা নির্ভরশীল। তাহলে এটা তো আমার অর্থ দিচ্ছে না। পাশাপাশি হবে the fact that while they have limited windows they are not capable to produce efficient air কি বলছে, কন্ডিশনিং সিস্টেম ইউজ, মানে বারবুস,
অতিরিক্ত শব্দ, সেক্ষেত্রে এটা বাদ। রাইট আনসার কি রইল তাহলে? এই যে এখানে এ নাম্বারটা, এ মেজর প্রবলেম ইজ দ্যাট উইন্ডোজ হ্যাভ বিন এলিমিনেটেড হোয়াইল এয়ার কন্ডিশনিং সিস্টেম হ্যাভ নট বিন পারফেক্টেড। ঠিক আছে, এ নাম্বার হচ্ছে এখানে রাইট আনসার। এখানে এ হচ্ছে এখানে রাইট আনসার। তার সঠিক উত্তর হিসেবে কি পাইলাম? এ নাম্বারটা। বাকিগুলো ভুল। আবারও বলছি, এখানে দে বসার জন্য এখানে যে প্লোরাল কোনো একটা ব্যক্তি থাকা উচিত সেটা নেই, এজন্য দেটা আমি বসাতে পারবো না। এবং ইজ বিকজ হয় না, ইজ ডিপেন্ড অন সমস্যা নির্ভরশীল না, সেক্ষেত্রে এটা অর্থবোধক ক্ষেত্রে বাদ, এবং এটা এক প্রকার ভার্বস। ওকে ফাইন, আসো নাম্বার 12 আসো। একটু 355 পেজ, এই যে লেখা আছে, যারা যারা পেজের কথা বলছিলা 355 355 পেজ। ওকে ডান, আসো এখন নাম্বার 12 আসো। একটু কষ্ট করে কি বলছে এখানে খেয়াল করো। বলছে জন সেইড দ্যাট, সেন বলেছিল যে নো আদার কার কুড গো ড্যাশ। দেখো সো সো ডট ডট কি বসে, তুমি দ্যাট বসাতে পারো। সো ফাস্ট লাইক কখনো হয় না, সো এর সাথে এখানে লাইক বসে না। এখন এস ডট ডট এস বসে, হ্যাঁ এস ডট ডট এস বসে, তাই না? তাহলে এস ফাস্ট লাইক তো হয় না, এস ফাস্ট লাইক হয় না, এখানে এস বসবে, তাহলে এটাও বাদ হয়ে গেল। এখন দেখো এস ফাস্ট লাইক দ্য কার অফ হিম, এটাও বাদ। সঠিক উত্তর হচ্ছে ডি। বুঝছো কেন হয়েছে এটা বলো? এখানে ডি নাম্বার কেন সঠিক উত্তর হয়েছে? কারণ এস ফাস্ট এস, আমরা এটা প্যারালিজম বা হচ্ছে যে কি বলে মানে সমান্তরাল যে শব্দগুলো আমরা ইউজ করি বা বাক্যটা কি করার জন্য, তখন আমরা এইভাবে করে নিয়মগুলো আমরা শিখেছি, তাই না? এস ডট ডট এস, এরকম। ডি নাম্বার হচ্ছে এখানে রাইট আনসার। থ্যাংক ইউ। সবাই আনসার কি করছো? ডি। বাহ, এটা তো সবার হয়েছে। ফাহিমিদা ইমা বলছে 12 ডি। সিরাজুম মুনিয়া অনলি অনন্যা, নন্দিতা ইসমা, তারপর হচ্ছে তৌফিক ফারিয়া, জল রং আইডি নাম আর পাও নাই, মানে তোমাদের কি অদ্ভুত অদ্ভুত আইডির নাম। হ্যাঁ, ওই দিন একজন আইডি একটা ক্রিয়েট করছে, তার নাম হচ্ছে নাদিয়া। ঠিক আছে, তার নাম হচ্ছে কি নাদিয়া, তার আইডি নাম হচ্ছে পদ্মফুল, তার আইডি নাম পদ্মফুল। আবার টেলিগ্রাম আইডি নাম দিচ্ছে হচ্ছে আরেকটা, মানে ভিন্ন জগতের কিছু, ওকে কেউ চিনতেই পারবে না, এরকম অবস্থা। মানে ওই যে একটা মানুষ, ওকে কেউ চিনতে পারবে না। হ্যাঁ, আসো এখন নাম্বার 13 আসো। নাম্বার 13 জিজ্ঞেস করলাম, ভাই তোমার আইডির নামে এর পরিস্থিতি এরকম কেন? বলতেছে যে ভাই আমাকে যেন কেউ না চিনতে পারে। এখন না চিনাটা কি আছে বলো? এই যে পদ্ম ফুল, গোলাপ ফুল, নাদিয়া, হ্যাঁ এগুলো আইডির নাম হইলো। নাম্বার 13 হার গ্রেডস হ্যাভ ইম্পোর্ট বাট অনলি। এখন দেখো এটা আসলে কিভাবে হয়, এখানে মূলত কি বলছি ইমপ্রুভড। ইমপ্রুভড হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে? ইমপ্রুভড একটা ভার্ব। তো ভার্বকে মডিফাই করার জন্য কাকে লাগবে? অ্যাডভার্ব লাগবে। ভার্বকে মডিফাই করার জন্য কাকে লাগবে? অ্যাডভার্ব প্রয়োজন। এখন এই যে চারটা অপশনের মধ্যে অ্যাডভার্ব কে খুঁজে বের করো, সেটাই সঠিক উত্তর হয়ে যাবে। একদম সহজ। হার গ্রেডস হ্যাভ ইমপ্রুভড বাট অনলি ড্যাশ। তাহলে এখানে সঠিক উত্তর হিসেবে কোনটা পাচ্ছে বলো? এই যে বি নাম্বারটা। বি নাম্বার হচ্ছে এখানে রাইট আনসার। ওকে, অ্যাডভার্ব, ইয়েস দ্য রাইট আনসার হচ্ছে কোনটা তাহলে? এই যে ভেরি সাইলেন্টলি, এটা হচ্ছে রাইট আনসার। ওকে ফাইন, চলো নেক্সটে যাই, নাম্বার 14 যাই। প্রশ্নগুলো আমি পড়াই দিচ্ছি, বাসায় আরেকবার একটু প্র্যাকটিস করবো, অথবা ক্লাসে প্র্যাকটিস হয়ে যাচ্ছে, খাতা একটু লিখবা, দেখবা যে অটোমেটিক মানে ক্লিপস টু পেলের তোমাদের ফার্স্ট টাইমের ক্লাস শুরু হওয়ার আগে সেকেন্ড টাইম আমাদের এগুলো সব শেষ হয়ে যাবে। তো তোমরা চেষ্টা করবা যে বারবার এই বইটা রিভিশন যাওয়ার জন্য, এবং প্রত্যেকের কাছে হাম্বল রিকোয়েস্ট যে কোয়েশ্চেন ব্যাংকটা প্রত্যেকদিন একটা করে সেশন পড়বা, মানে প্রত্যেক দিন পড়তে হবে, বাদ দেওয়া যাবে না। জাস্ট একটা সেশন হলেও পড়বা, 18 19 19 20 17 18 15 16 একটা সেশন হলেও তোমাকে পড়তে হবে, মানে একটা সাবজেক্ট হলেও পড়তে হবে। বাংলা পড়ো একটা সেশন পড়ো, ইংলিশ পড়ো একটা সেশন তুমি পড়ো, কিন্তু প্রশ্ন ব্যাংকের সাথে তোমার দৈনন্দিন একটা সম্পর্ক থাকতে হবে। হ্যাঁ, তাহলেই হবে আর কি, বুঝছো? ওকে ডান। এখন আসো নাম্বার 14 হোয়াইল অ্যাটেম্পটিং টু রিচ হিজ হোম বিফোর দ্য স্টর্ম, মানে ঝড়ের আগে। ঝড়ের আগে, বিফোর দ্য স্টর্ম মানে কি? বিফোর দ্য স্টর্ম মানে হচ্ছে ঝড়ের আগে। হোয়াইল অ্যাটেম্পটিং টু রিচ হিজ হোম, এইটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। তোমাদেরকে বলছিলাম এটা, যে ড্যাংলিং মডিফায়ারের যে নির্দেশনাটুকু হচ্ছে দুইটা পার্ট থাকে। এই যে একটা পার্ট, এখানে ধরো একটা কমা আছে, এখানে একটা পার্ট,
কন্ডিশনাল সেন্টেন্সের মতো, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এবং প্রথম পার্টে যিনি কাজটা করবেন, যিনি কর্তা, তার প্রনাউনটা এখানে বসবে। এখন তাহলে এটা তো প্রথম অংশ দেওয়া আছে, এই যে এটা প্রথম অংশ দেওয়া আছে, এখন দ্বিতীয় অংশ ফিল আপ করতে হবে। এখন প্রথম অংশে কাজটা কে করছে, ব্যক্তি করছে নাকি বস্তু করছে, এতটুকু বোঝার জন্য তোমার যে কাজটা করতে হবে, খেয়াল করো তো এখানে কি আছে, হিজ। এখন যেহেতু হিজ আছে তাহলে 100% এটা কোনো একটা ব্যক্তি, রাইট? while attempting to reach his home, মানে তার বাসায় যখন জোরের আগে পৌঁছালো, তাহলে তার বাসা, তার মানে কি এটা ব্যক্তি। এখন এই যে চারটা অপশনের ভিতরে তুমি ব্যক্তিবাচক যে প্রনাউনটা এটা বের করো। দা বাইসাইকেল এটা কি ব্যক্তি? না, তাহলে বাদ দাও। ইট এটা কি ব্যক্তি? না, বাদ দাও। দা স্টর্ম এটা কি ব্যক্তি? বাদ দাও। সঠিক উত্তর কি হলো? জন হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট অন হিজ বাইসাইকেল। ঠিক আছে, জন একটা ব্যক্তির নাম। বোঝা গেল? ড্যাংলিং মোটিভ মানে খুবই সহজ, জাস্ট তোমাকে ধরতে হবে যে প্রথম অংশ কে, দ্বিতীয় অংশ কে। যদি প্রথম অংশ ফিল আপ করা থাকে এটা দেখে দ্বিতীয় অংশ ফিল আপ করবা, যদি দ্বিতীয় অংশ ফিল আপ করা থাকে তাহলে প্রথম অংশ তোমাকে ফিল আপ করতে হবে। দুইটা কোয়েশ্চেন ছিল, এর আগে একটা ছিল। ক্লিয়ার? 100% ক্লিয়ার? আসো এখানে নাম্বার 15, সেম কোয়েশ্চেন। দ্য চেঞ্জেস, এটা সিউতে সরাসরি আসছিল। এই কারো কারো কি কমন পড়ছে দেখো তো। এই প্রশ্নটা ডি ইউনিটে 2021-22, 20-21 এরকম লেভেলেই হবে এই প্রশ্নটা, নয়তো 19-20 হতে পারে, 19-20 হতে পারে, 19-20 হতে পারে। আমি নিজেও পড়ছিলাম এটা যখন আমি ভর্তি পরীক্ষা দেই, যখন 2020-21-এ যখন আমি ভর্তি পরীক্ষা দেই, তখন হচ্ছে আমার এই প্রশ্নটা আমি পড়ছিলাম। তার মানে এই প্রশ্নটা 19-20 ছিল, হয়তো 19-20 নয়তো 18-19 ছিল এই সেম প্রশ্নটা। দ্য চেঞ্জেস, এইটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, ইন দিস সিটি হ্যাভ অকার্ড। এই অকারটা হচ্ছে এখানে কি ভার্ব। হ্যাঁ, এখানে একটা ভার্ব, তো ভার্বকে মডিফাই কে করবে? অ্যাডভার্ব। তো উইথ সুইফটনেস না, র্যাপিডলি এখানে রাইট আনসার। ফার্স্টলি বলে কোনো শব্দ এটা নেই, ইন র্যাপিড ওয়েস না, সঠিক উত্তর হচ্ছে র্যাপিডলি। ঠিক আছে, র্যাপিডলি। এখানে সঠিক উত্তর কোনটা? হ্যাঁ, র্যাপিডলি, অকার্ড র্যাপিডলি। ঠিক আছে, র্যাপিডলি, র্যাপিডলি হবে রাইট আনসার। হ্যাঁ, অ্যাডভার্ব এটা হচ্ছে এখানে হবে, র্যাপিডলি হবে, রাইট আনসার হচ্ছে র্যাপিডলি। ওকে ফাইন, নেক্সট আসো, পার্ট বি। এখন আমাকে বলো যে পার্ট 1 এটা মেবি ছিল প্র্যাকটিস 2 ছিল মনে হয় তোমাদের ক্লিপস টোপেলে। যদি কারো বই থেকে থাকে, তোমাদের কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে। হাম্বল রিকোয়েস্টটা হচ্ছে কি? হাম্বল রিকোয়েস্টটা হচ্ছে তোমরা যারা ক্লিপস টোপেল বইটা নিছো, যারা বা নিবা, তোমাদের টেনশন করার কোনো কারণ নাই। আমি নিজ দায়িত্ব থেকে আমি তোমাদেরকে সেগুলো সলভ করে দিব। ঠিক আছে, মানে যতগুলো প্রশ্ন আছে, প্র্যাকটিস 6টা আছে, তার মিনিটে 6টা আছে। তুমি আমার ক্লাসগুলো করবা, এই যে একটা ক্লাস আজকে দিলাম, তুমি আমার ক্লাসগুলো করবা, তোমার এই ক্লাসের মাধ্যমে সব শেষ। কিন্তু মাথার মধ্যে কোনো প্রেশার নিবা না যে আমি তো ক্লিপস টেবিল পড়ি নাই বা আমার অসুবিধা মনে হচ্ছে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আমার এই ক্লাসগুলো করার পরে ক্লিপস টেবিলের যতগুলো প্র্যাকটিস আছে, যতগুলো মিনি টেস্ট আছে, সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষার আগে তুমি কমপক্ষে 3বার রিভিশন দিতে পারবা। ঠিক আছে, এবং পরীক্ষা আগের রাত্রে বা আরো 2 দিন আগে যখন আমাদের ম্যারাথন ক্লাস হয়, তখনও তুমি সেখানে সেই প্রশ্নগুলো পাবা। আমাকে বলো পার্ট এ ক্লিয়ার কিনা? পার্ট এ। এখন পার্ট বি তে কি যাব নাকি এই পর্যন্ত শেষ থাকবে? পার্ট এ তে 15টা কোশ্চেন ছিল, 1 to 15। ঠিক আছে, 15টা কোশ্চেন তোমরা বুঝতে পারছো কি না একটু কষ্ট করে বলো, একটু কষ্ট করে বলো যে পার্ট এ ক্লিয়ার কিনা। এখন তোমাদের কাছে কঠিন মনে হয়েছে কিনা? এখানে আসলে কিছু অর্থ ধারণা থাকতে হয়, কিছু স্ট্রাকচার মেনটেন করতে হয়, এবং লম্বা লম্বা বাক্যগুলা তুমি জাস্ট হচ্ছে শুকনো একটু ধারণা থাকলেই হচ্ছে, পার্টস অফ স্পিচ অর গ্রামারের, তাহলে তুমি ধরতে পারতেছো। ঠিক আছে, এই পার্ট এ একটু দেখি কে কে তার ক্লিয়ার হয়েছে। মাইশা আলম বলছে ক্লিয়ার, নওরিন চৌধুরী বলছে ক্লিয়ার, মাহিন আক্তার আলহামদুলিল্লাহ ক্লিয়ার, মাহমুদ সঞ্জিদে বলছে জি ভাইয়া। ওকে, ডান, ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা আর একটা কোশ্চেন শেষ করি, দেন নেক্সট ক্লাসে আমরা আরো পড়াবো। পার্ট বি তে যাই। এন্ড পার্ট বি হচ্ছে যে প্র্যাকটিস টেস্ট, তোমরা এটা ইয়েতেই পাবা সরাসরি। এই প্র্যাকটিস টেস্টের মধ্যে আমরা এটা পাচ্ছি পিন পয়েন্ট এরর আকারে। কি আকারে বলতো? পিন পয়েন্ট এরর। ঠিক আছে, পিন পয়েন্ট এরর আকারে প্রশ্নগুলো আমরা পাচ্ছি। এবং এইবার যে ভর্তি পরীক্ষাটা হয়েছে 25-26 সেশনে কিছু প্রশ্ন কিন্তু এখান থেকে ছিল, মানে হুবহু ছিল এটা। ঠিক আছে, এখানে কিছু প্রশ্ন ছিল, এবং পার্ট এ তে যেগুলো পড়াইছি অপশন আকারে এ বি সি ডি, সেখান থেকে প্রশ্নগুলা 2টা প্রশ্ন ছিল এখান থেকে এই 25-26 সেশনে। হ্যাঁ, দেখো নাম্বার 16,
দ্য অফিসিয়ালস অবজেক্ট টু, অবজেক্টের পর টু বসে, ভালো কথা। এখানে কি বলছে? দ্যাম। দেখো এই যে দে, দেম, তারপরে কি দেয়ার, দে দেম দেয়ার, সাবজেক্টিভ, অবজেক্টিভ, তারপরে কি এখানে পসেসিভ। দেখো এইখানে আমাদের ওয়ারিং আছে। ওয়ারিং এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা শব্দ, মানে আইএনজি যুক্ত করা শব্দ। তাহলে যদি এরকমটা হয়, কোনো আইএনজি বসে, যদি এখানে আইএনজি বসে কোন একটা শব্দ, তবে তার আগে পসেসিভ ফর্ম বসে। কি বসে বলতো? পসেসিভ ফর্ম বসে, পসেসিভ ফর্ম। কিন্তু এই দ্যামটা কিন্তু পসেসিভ ফর্ম না, এটা পসেসিভ ফর্ম, এটা তো অবজেক্টিভ ফর্ম, ঠিক না? কিন্তু আমাকে এখানে লাগবে কি? পসেসিভ ফর্ম। তার মানে কি দেয়ার ওয়ারিং হবে, এখানে দ্যাম ওয়ারিং হবে না, এখানে হবে দেয়ার ওয়ারিং। এই যেটা বলতেছিলাম, দেয়ার ওয়ারিং হবে। কথা বুঝছো? এখানে পসেসিভ ফর্ম, যেহেতু আইএনজি যুক্ত শব্দ আছে। কেমন? আশা করছি ক্লিয়ার। এটা হচ্ছে তোমার পিন পয়েন্ট এরর। এবং ভর্তি পরীক্ষায় অপশন থাকবে এইভাবে, যেমন এখানে কি বলছে? অপশন এইভাবে থাকবে যে এ বি সি ডি। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে এখানে বি নাম্বারটা। কথা বলছো? এখানে বি নাম্বার হচ্ছে এখানে সঠিক উত্তর। মানে পিন পয়েন্ট এরর মানে হচ্ছে যেটা ভুল ওইটাকে ফাইন্ড আউট করাই সঠিক উত্তর। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে বি নাম্বারটা। ক্লিয়ার? আসো 17তে আসো, কি বলছে? জানিত ইজ ফাইনালি ইউজ টু কুক। খুবই বিখ্যাত একটা রুলস, খুবই বিখ্যাত একটা রুলস। সেটা হলো যে বি ইউজ টু অথবা গেট ইউজ টু, বি ইউজ টু অথবা কি গেট ইউজ টুর পরে ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত শব্দ হয়। ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ হয়, বি ইউজ টু অথবা গেট ইউজ টু। এখন বি মানে কি? বি মানে হচ্ছে সবগুলো যে ইয়াগুলা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি, এগুলো হচ্ছে বি। এখন যেহেতু এখানে ইজ আছে, তারপরে ইউজ টু আছে, তাহলে কুক হবে না, এখানে কি হবে? কুকিং। এখানে কি হবে? কুকিং হওয়ার কথা ছিল, মানে এটা ভুল। আর পিন পয়েন্ট এররে এই ভুলকে ফাইন্ড আউট করার মানে হচ্ছে এটা সঠিক উত্তর। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে এ। বাকিগুলা ঠিক আছে। ঠিক কেমনে বুঝছো? কারণ এখানে যেহেতু ভুল হয়ে গেছে, তাহলে বাকিগুলা অবভিয়াসলি সঠিকই থাকবে। নাম্বার 18, হি নোস। কিছু শব্দ দেখবা যে যেমন নো, নো, তারপরে লার্ন, ঠিক আছে? এই শব্দগুলোর পরে যদি এই শব্দগুলোর পরে কোনো ইন 2+B1 বসাইতে চাও, মানে ইনফিনিটিভ বসাইতে চাও, নো অথবা লার্ন এই শব্দগুলোর পরে যদি 2+B1 বসাইতে চাও, যেমন এখানে বলছে কি টু রিপেয়ার, 2+B1 যদি বসাইতে চাও, তাহলে মাঝখানে হাউ বসবে। কি বসবে? হাউ। ঠিক আছে? তার মানে বাক্যগুলো এইরকম হবে যে নো, নো এর পরে হাউ বসবে, তারপরে 2+B1। অথবা যদি লার্ন হয়, লার্নের পরে এখানে হাউ বসবে, তারপরে 2+B1। বুঝছো? এখানে টু রিপেয়ার ইনফিনিটিভ বসছে, তার মানে এখানে মাঝখানে একটা হাউ বসাইতে হবে। তাহলে এইখানে নোস এটা ভুল, আর ভুলটা এখানে সঠিক উত্তর। আই হোপ ক্লিয়ার। হ্যাঁ, 18C। হ্যাঁ, 18 কি বলছে? ইন্নালিল্লাহ। 18C হবে কেন? নন্দিতা এই কেটে দিছে বলার সাথে সাথে। কি দুষ্ট বলা পাইন। এটা সঠিক উত্তর হচ্ছে এটা। হ্যাঁ, এখানে এখানে বসার কথা ছিল নো হাউ, নো হাউ বসার কথা ছিল, কিন্তু শুধু নো বসাইছে, সেক্ষেত্রে এটা ভুল, বাকিগুলো ঠিক আছে। বুঝছো? নাম্বার হচ্ছে 19 আসো। নাম্বার 19। হ্যাঁ, স্ট্রেট, স্টপড, স্টপ, ফিনিশ, স্টপ, ফিনিশ। হ্যাঁ, এই শব্দগুলোর পরে অথবা এনজয়, এনজয় এই শব্দগুলোর পরে বেসিক্যালি ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ বসে। উড ইউ মাইন্ড বা আদার্স আরো অনেকগুলো আছে। স্টপ, ফিনিশ, এনজয় এই শব্দগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ বসে। এখানে স্টপ, তাহলে টু রাইট হবে না, এখানে হবে কি? রাইটিং। এখানে রাইটিং, এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হলো কি? যে স্টপ এর পরে, হ্যাঁ, যদি শেষ হওয়া বোঝায়, স্টপ এরপরে যদি শেষ হওয়া বোঝায়, কি হওয়া বোঝায়? শেষ হওয়া। এটা ক্লিপস টু ফেলে সুন্দর মতন লেখায় আছে গ্রামার পার্টের মধ্যে। যদি শেষ হওয়া বোঝায়, সেখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ বসাইতে পারো। এখন শেষ হওয়া বোঝাচ্ছে কিভাবে বুঝছো? স্টুয়ার্ট স্টপড রাইটিং হিজ লেটার। তার চিঠি লেখা শেষ, কারণ হি হ্যাড টু লিভ ফর দ্য হসপিটাল। ঠিক আছে? অথবা সংক্ষেপে এটাই মনে রাখতে পারো, স্টপের পরে ভার্বের সাথে আইনযুক্ত শব্দ বসালেই, মানে এটাই পরীক্ষায় থাকে আর কি। হ্যাঁ, 2+B1 তেমন একটা থাকে না ভাইয়া। তো
এরপর বেস ফ্রম হয় না, টু এরপর এটা কোনটা বলছো, কত নাম্বার? 19-এর এ নাম্বারটা হবে, ঠিক আছে? 19-এর হচ্ছে এ, স্টপ, এটা হবে রাইটিং হবে। ক্লিয়ার? ক্লিয়ার, রাইটিং হবে মানে শেষ করা অর্থে আমরা এখানে আইনযুক্ত শব্দ বসিয়েছি। নাম্বার 20 আসো, শি মাস্ট। মনে রাখতে হবে যে মডেল অক্সিলারি যেগুলো আছে, হ্যাঁ, মডেল অক্সিলারি যেগুলো আছে সবগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসাবা। ভার্বের কি ফর্ম বসাবা? বেস ফর্ম। মডেল অক্সিলারির পরে সব সময় ভার্বের কি ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। তাহলে রিটাইপিং হবে না, এখানে রিটাইপিং হবে না, এখানে হবে রিটাইপ। এখানে তুমি কি দিতে পারো? রিটাইপ দিতে পারো, বাট নট রিটাইপিং, কারণ আইএনজি যুক্ত শব্দ হবে না। এই যে মাস্ট, এটা মডেল অক্সিলারি, সো এখানে ভার্বে বেস ফর্ম বসবে। তাহলে এই নাম্বারটা এখানে ভুল। ওকে, ফাইন। ইয়েস, দা রাইট আনসার হচ্ছে এটা। এখন আসো আমরা একটু 21-এ যাই। কি বলছে? হাউ মাস টাইমস। দেখো, এই টাইম হচ্ছে যদি এইভাবে লিখো টাইমটা, তাহলে এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এখানে টাইমটা হচ্ছে এখানে কি আনকাউন্টেবল নাউন। কিন্তু এই টাইমটা যদি টাইমস হয়ে যায়, যদি টাইমস হয়ে যায়, এখানে তো টাইমসই আছে। এই টাইমস মানে হচ্ছে কি জানো? বার, মানে বার, কয়বার, হাউ মেনি টাইমস এরকম বলি না, এটা না, হাউ মাস টাইমস ইত্যাদি। তাহলে যেহেতু টাইমস এর সাথে এ যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে কাউন্টেবল। এটা কি বলতো? এটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন, যেহেতু এ যুক্ত করতে পারছি এবং অর্থ পরিবর্তন হয়ে গেছে। কিন্তু স্পেসিফিক ভাবে যখন টাইম থাকবে তখন সেটা কিন্তু আনকাউন্টেবল। বুঝা গেল? তাহলে টাইম যেহেতু কাউন্টেবল, এখানে কি মাস বসবে? কারণ মাস তো বসে আনকাউন্টেবলের জন্য। এখানে যেহেতু টাইমস এটা একটা কাউন্টেবল নাউন, সেক্ষেত্রে এখানে বসবে মেনি, মেনি টাইমস, হাউ মেনি টাইমস। ঠিক আছে, হাউ মেনি টাইমস ডিড রিক অ্যান্ড জেনিফার হ্যাভ টু ডু দ্য এক্সপেরিমেন্ট। ওকে, এই হচ্ছে তোমাদের বিষয়। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন শেষ করে দিব একটু পরেই ইনশাআল্লাহ। নাম্বার 22-তে আসো, ইচ অফ দা। সব সময় আমরা এটা পড়ে আসছি, ইচ অফ দা, তাই না? তারপর আমরা পড়ছি কি আইদার অফ দা, আইদার অফ দা, আরো পড়ছি ধরো হচ্ছে নাইদার অফ দা। তারপরে এই শব্দগুলো পড়ছি আমরা। এগুলোর পরে কি বসে? এইগুলোর পরে নাউন বা প্রনাউনটা প্লুরাল, নাউন বা প্রনাউনটা কি হয়? প্লুরাল হয়, এটা আমরা পড়ছি। এবং এই ভার্বটা কি হয়? সিঙ্গুলার পড়ছি। এবং পসেসিভ যদি বসতে চাই, এই পসেসিভটাও সিঙ্গুলার হবে। বুঝছো? এই পসেসিভটা কি হবে? সিঙ্গুলার। তাহলে ইচ অফ দা স্টুডেন্টস, ঠিক আছে, এটা প্লুরাল। ইন দা অ্যাকাউন্টিং ক্লাস হ্যাজ, সিঙ্গুলার, ঠিক আছে, টু টাইপ দেয়ার। কি বলছিলাম? পসেসিভ ফর্মটা কিন্তু সিঙ্গুলার হবে, কিন্তু এই দেয়ারটা তো পসেসিভ ফর্ম, এন্ড এইটা কিন্তু একটা প্লুরাল, কিন্তু প্লুরাল বসানো যাবে না। এখানে বসবে হিস। এখানে কি বসবে? হিস বসবে, কারণ নিয়ম অনুসারে, গ্রামারের নিয়ম অনুসারে আমরা এটা বসাই। আই হোপ ক্লিয়ার। সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। আচ্ছা, এই পর্যন্তই থাকুক আজকে। তাহলে আমাকে একটু কষ্ট করে বলো, সবাই 100% বুঝছো কি না? আমি প্রশ্ন পড়াইছি 1 থেকে 22 পর্যন্ত। এই 22 পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কি না? যদি তোমরা চাও যে এইভাবে করে ক্লাসগুলা আমি নেক্সট ক্লাস দেওয়ার চেষ্টা করব, এটা তোমাদের চাওয়ার উপর নির্ভরশীল, ঠিক আছে? এন্ড ক্লিপস টোফেলের ক্লাসগুলো যদি করো ঠিকঠাক মতন, প্রশ্নগুলো যদি পড়ো, গ্রামারের অনেক কিছু শিখবা, যেগুলো একটু ট্রিকি কোয়েশ্চেন, যেগুলো সবসময় আমাদের গ্রামারের বাইরে থেকে বা মনে করি যে আনকমন কিছু প্রশ্ন থাকে, কিন্তু আনকমন না, সেটা হয়তো আমার পড়া হয় নাই, সেজন্যই মনে হয় সেটা আনকমন। হ্যাঁ, ভর্তি পরীক্ষায় এরকম কিছু কোয়েশ্চেন থাকে, কিন্তু এইভাবে যদি পড়তে পারো তাহলে তোমাদের কাছে এটা একদম ইজি মনে হবে। আমাকে একটু বলো যে 1 থেকে 22 পর্যন্ত কোয়েশ্চেন গুলা তোমরা সবাই বুঝতে পারছো? একটু বলো। অল ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। একটু বলো। এখন তোমাদের প্রতি আমার পরামর্শ, সেটা হলো গ্রামার থেকে একটা কোশ্চেনও বাদ দেওয়া যাবে না যদি ভর্তি পরীক্ষায় তোমার আসে, মানে এটা পারতেই হবে তোমার। ভোকাবুলারিতে মিস হবে, তুমি এটা যারা টপ করে, মানে রুল 1 বলতে কি ফার্স্ট পজিশন। যদি আফসানার কথা বলি, যে ফার্স্ট হয়েছে, যে ওকে যদি জিজ্ঞেস করো যে ভোকাবুলারি কোনো মিসিং হয়েছিল কিনা, 100% মিসিং হয়েছিল, 1টা 2টা হয় সে দাগায় নাই বা এরকম কিছু হয়েছে, বা দাগাইছে ভুল হয়েছে, কিন্তু গ্রামার যেগুলো পারার মতো সেগুলো কিন্তু সে কখনোই মিস করে নাই। হ্যাঁ, তো তোমাদের সিস্টেমটা ওরকমই,
যে গ্রামার থেকে প্রশ্ন আসলে মিস করা যাবে না, এবং গ্রামারকে স্ট্রং করার জন্য এই ধরনের প্রশ্ন তোমাকে সলভ করতে হবে। এবং এই সকল প্রশ্নগুলো সব গ্রামার থেকে আসা প্রশ্ন। যেমন আমি যতগুলো প্রশ্ন পড়াইছি, এখানে কিন্তু স্পেসিফিক ভাবে একটা টপিক ছিল না, অনেকগুলো টপিক ছিল। এখানে ডিগ্রি ছিল, এখানে টেন্স ছিল, এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ছিল, রাইট ফর্ম অফ ভার্ব ছিল, তারপর তোমাদের পার্টস অফ স্পিচ ছিল, সেন্টেন্স ছিল, ঠিক না? অনেকগুলা ছিল। তো সবগুলা মিলেই তোমাদের হচ্ছে এটা। বইটা কি কিনতে হবে? বইটা তোমরা নিতে পারো ভাই। কোশ্চেন ব্যাংক আপনারা যেটা দিচ্ছেন ওইটা পড়লে হবে 100%। কোশ্চেন ব্যাংক আর নেওয়ার দরকার নেই, যেটা আমাদের কাছ থেকে নিছো তোমরা জাস্ট এইটা পড়লে হবে। বোঝা বুঝছো? কোশ্চেন ব্যাংক তোমরা আমাদের কাছ থেকে যেটা নিয়েছো এটা পড়লে হবে। ক্লিয়ার? ভাই আমার মাথা নষ্ট হয়ে গেছে। কেন তোমার মাথা নষ্ট কেন হয়েছে ভাইয়া? ও ভাইয়া, তখন আমার ব্রেন কাজ করে না। কাজ কখন করে? রিলসে। রিলসে ব্রেন কাজ করে অনেক, ঠিক আছে না? যাই হোক, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে। আশা করছি এতটুকু সময়ের মধ্যে 22টা কোয়েশ্চেন সলভ করেছে এবং বিভিন্ন টপিক এখানে ছিল। এবং এই তোমাদের ক্লিপস টিউটোরিয়ালের প্রতি একটা পজিটিভ ধারণা আসছে যে না, প্রশ্নগুলো পারা যায়, জাস্ট একটু কষ্ট করলেই হয়, ঠিক না? মানে এমন এত ডিফিকাল্ট না যে ধরা ছোঁয়ার বাইরে, বা তোমার এটা কখনো শেখা হয় না এরকমটা না। তুমি শিখছো, জাস্ট ওইটাকে প্র্যাকটিক্যালি তুমি ইউজ করতে পারতেছো না, জাস্ট এতটুকুই। কিন্তু তোমার শিখা আছে। আমি যতগুলা এক্সপ্লেনেশন তোমাকে দিলাম সবই কিন্তু পরিচিত তোমার, হয়তোবা প্র্যাকটিস নাই, সেজন্য সমস্যাটা হয়েছে। তো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে ভালো পারবা ইনশাআল্লাহ। ওকে ফাইন, ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।